আসসালামু আলাইকুম। আজকে ই-কমার্স লাইভ বুট ক্যাম্পের 11তম ক্লাস। আমাদের প্রায় 10টা ক্লাস আমাদের করানোর কথা ছিল। তো আমরা হচ্ছে মানে আমাদের টপিক অনেক অনেক টপিক আছে যেগুলো মিস হয়ে গেছে। তারপরে হচ্ছে আপনাদের অনেক রিকোয়েস্ট ছিল যে আমরা যেন আরো 2-1টা ক্লাস বাড়াই। সো ওই জায়গা থেকে আমি আরো 2টা ক্লাস ইনক্রিজ করছি, যে টপিকগুলো ইনক্রিজ করার জন্য। আমি আরো হয়তো ক্লাস বাড়াতে আমার ইচ্ছে ছিল আরো ক্লাস বাড়ানোর, বাট যেহেতু আমাদের ওয়ার্কশপ শুরু করতে হবে, আমাদের ফুললি প্ল্যান আছে 15 তারিখ থেকে ওয়ার্কশপের সম্পূর্ণ কার্যক্রম স্টার্ট করার। সো এই কারণে আসলে আমরা চাইলেও এটা আর ইনক্রিজ করতে পারবো না। সো এই জন্য আপাতত 2টা ক্লাসে আমরা ইনক্রিজ করতেছি, এবং এই 2টা ক্লাসে চেষ্টা করব যতটা সম্ভব ইনফরমেশন শেয়ার করার জন্য। সো প্রথম ক্লাসে একটা টপিক বাদ পড়ছিল, সেই টপিকটা নিয়ে আমি আজকে আগে আলোচনা করব, কারণ এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক। আর আপনারা অলরেডি ই-কমার্স বিজনেস সম্পর্কে একটা আইডিয়া পাইছেন। আমি আগের ক্লাসগুলোতে আলোচনা করছি অ্যাকচুয়ালি একটা ই-কমার্স বিজনেস কিভাবে করা যায়, সার্ভিস বেস বিজনেস কিভাবে করা যায়, তারপরে ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে ব্যবসা কিভাবে করা যায়, এন্ড ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কেমনে ব্যবসা করা যায়, সবগুলা টপিক নিয়ে আমি আলোচনা করছি। এবং প্রথম 5টা ক্লাস টানা সিকোয়েন্স অনুযায়ী 5টা ক্লাসে আমরা একটা বিজনেস দাঁড়া করাই দেখাইছি, এবং ওই বিজনেস থেকে আমরা একদিনে 10 লাখ টাকা সেল করে দেখাইছি। সো ওইটা হচ্ছে আমাদের, যেহেতু ওই পার্টগুলো কমপ্লিট হয়েছে, সো এখন আরেকটা ইম্পর্টেন্ট টপিক আছে। সেই টপিকটা যদি আপনারা জানেন তাহলে মোটামুটি যারা স্টার্ট আপ বিজনেস নিয়ে চিন্তা করেন তাদের জন্য অনেক ইজি হবে। আরেকটা জিনিস একটু বলে নেই, যারা ওয়ার্কশপ মেম্বার ওয়ার্কশপে জয়েন করছেন অলরেডি, তো তাদেরকে হচ্ছে আমরা ওই কি বলে ডিসকর্ডের যে একটা মেইল আজকে আপনাদেরকে দেওয়ার কথা ছিল কমিউনিটি জয়েন করার, এটা আমি মেইলটা এখনো সেন্ড করি নাই। ক্লাস শেষ করার পরে আমি সেন্ড করব। এটা সেন্ড করি নাই যাতে আপনারা কনফিউজড না হন, কারণ হচ্ছে আমি একটু ডিসকর্ডটা আগে দেখাবো আপনাদেরকে, তারপরে জয়েন করবেন। কারণ আমি যদি আগে মেইলটা সেন্ড করে দিতাম তখন আপনারা হয়তো জয়েন করতে চাইতেন, বাট ভিতরে ঢুকে অনেক কিছু বুঝতেন না, তখন আপনার জন্য এটা অসুবিধা হতো। সো আমি চাইলাম যে একটু ডিসকর্ডটা আগে আমি দেখাই দিব, তারপর আপনারা করবেন। সো ক্লাসের টপিকটা যখন আজকে শেষ হয়ে যাবে তখন আমি ডিসকর্ডটা নিয়ে আলোচনা করব, যে অ্যাকচুয়ালি ডিসকর্ড কিভাবে কাজ করে, যেহেতু এটা অনেকের কাছে নতুন। সো এটা নিয়ে আমি ক্লাসের শেষের দিকে আলোচনা করব। এই টপিক একটা যে টপিকটা আছে টপিকটা আগে শেষ করে নিই। ওকে, আমরা মেইন ক্লাসে চলে যাই। আমরা যে ধরনের বিজনেস করি, বেসিক্যালি বিজনেস হচ্ছে দুই ধরনের। আমরা ধরেন যত ব্যবসা আমরা দেখি, ফর এক্সাম্পল সফটওয়্যার বিজনেস বলেন, বা হচ্ছে একদম মুদি দোকানদার যে প্রোডাক্ট সেল করে সেটা, বা ওই যে বড় বড় গ্রুপ অফ কোম্পানি যে বিজনেস করে, এই সকল বিজনেসকে বেসিক্যালি 2টা ক্যাটাগরিতে আপনি ভাগ করতে পারবেন। 2টা ক্যাটাগরির মধ্যে যদি বলি, এখানে দেখেন, একটা হচ্ছে ট্রেডিশনাল বিজনেস আর একটা হচ্ছে স্টার্ট আপ বিজনেস। তো এখানে ট্রেডিশনাল বিজনেসটা কি, স্টার্ট আপ বিজনেসটা কি, আমরা 2টা নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমে যদি বলি একটু ট্রেডিশনাল বিজনেস নিয়ে, দেখেন ট্রেডিশনাল বিজনেসটা হচ্ছে আমরা গতানুগতিক যে ব্যবসাগুলো দেখি, যেমন ধরেন ফর এক্সাম্পল ধরেন একজন মুদি দোকানদার, ফর এক্সাম্পল একজন মুদি দোকানদার, সে হচ্ছে আপনার বিভিন্ন প্রোডাক্ট কিনে নিয়ে আসে। যেমন ধরেন কাঁচামাল যে বিক্রি করে, মানে কাঁচা তরকারি যারা বিক্রি করে আর কি, হ্যাঁ। সো তারা যেটা করে, তারা হচ্ছে আপনার কারণ বাজার থেকে বিভিন্ন প্রোডাক্ট কিনে নিয়ে আসে। সাপোজ আলু কিনে নিয়ে আসে 40 টাকা কেজি বা 30 টাকা কেজি, সে আলু কিনে নিয়ে আসে, এবং সে হচ্ছে এটা আনতে তার ভ্যান খরচ হয়, ভ্যান ভাড়া খরচ হয়, বা ট্রাকে আনলে ট্রাকের একটা কস্ট যায়, সে সেটা হিসাব করে কত টাকা আমার খরচ গেল পার কেজিতে। তো এইটা কিনে আয় না, তারপর সে এটা সেল করে একদম খুচরা, মানে এন্ড ইউজারের কাছে, যেমন আমার কাছে, আপনার কাছে। তো আমরা যখন কিনি তখন সেটা ধরেন 50 টাকা কেজি কিনি। তো এর মানে হচ্ছে মাঝে গ্যাপ হচ্ছে কত, 10 টাকা সে মার্জিন, সে প্রফিট করতেছে এখানে 10 টাকা। তো 10 টাকার মধ্যে তার এখানে একটা কস্টিং আছে। ওই প্রোডাক্ট আনার সময় তার ধরেন 2 টাকা খরচ গেছে পার কেজিতে, বা 1 টাকা খরচ গেছে পার কেজিতে। এবং ধরেন এটা সেল করার সময় তার যে দোকান ভাড়া, তারপরে তার কর্মচারী ভাড়া, মানে কর্মচারীর বেতন, তারপর হচ্ছে কিছু প্রোডাক্ট নষ্ট হয়, আলু কিছু নষ্ট হয়ে যায়, সেটা ড্যামারেজ কস্ট সহ ধরেন তার 5 টাকা এখানে খরচ হয়ে যায়। আর বাকি 5 টাকা হচ্ছে তার একদম ফাইনাল প্রফিট, যেটা সে লাভ করে। তো এইভাবে মূলত একটা বিজনেস ঘটে। প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে একই ঘটনা। যদি আপনি মনে করেন যে এখন বড় স্কেল, এটা তো আমি একদম আলুর দোকান দিয়ে বুঝাইলাম, এখন যদি একটু বিগ স্কেলে চিন্তা করেন, সুপার শপের কথা একই জিনিস। আপনি যদি সুপার শপের কথা ভাবেন, মিনা বাজার, তারপর হচ্ছে আপনার স্বপ্ন, আগোরা, এগুলো যদি দেখেন, একই কনসেপ্ট। তারা হচ্ছে বিভিন্ন ভেন্ডর থেকে প্রোডাক্ট কিনে, কেনার পর সেই প্রোডাক্টটা সে সেল করে। এখন মাঝে যে সে মার্জিনটা রাখে, একটা গ্যাপ রাখে, এই গ্যাপটা বেসিক্যালি কিছুটা তার প্রফিট, একদম ফাইনাল প্রফিট, আর কিছুটা হচ্ছে তার অপারেশন কস্ট, মানে তার কোম্পানি বা দোকান এটা চালানোর জন্য যে কস্টিংটা, সেটা হচ্ছে ওই খরচ। সো এই একই প্রসেসে প্রত্যেকটা বিজনেস চলে। তো মাসে ধরেন সে 10 লাখ টাকা সেল করছে, তার মাঝে হচ্ছে তার প্রোডাক্ট কেনা খরচ 6 লাখ টাকা, 4 লাখ টাকা তার লাভ। এই 4 লাখের মধ্যে ধরেন 3 লাখ টাকা অপারেশন কস্ট এন্ড 1 লাখ টাকা লাভ পার মান্থ। সো এই ওয়েতে বেসিক্যালি বিজনেস গুলো চলে। তো আপনি যদি আরো বড় বিগ এক্সাম্পল দেখেন, ধরেন ফর এক্সাম্পল আপনি যদি দেখতে চান মেঘনা গ্রুপ বা
প্রাণ আরএফএল গ্রুপ, এই টাইপের কোম্পানির কথা যদি ভাবেন, একই কনসেপ্ট, সেম বিজনেস। তারা কি করতেছে, ধরেন আরো বিগ স্কেলে বিজনেস করতেছে। তারা দেখা যায় যে দেশের বাইরে থেকে তেল আনতেছে, গ্যাস আনতেছে, বা হচ্ছে আপনার পেঁয়াজ আনতেছে। হ্যাঁ, পেঁয়াজ কিন্তু ইন্ডিয়া থেকে আনা হয়। সো ইন্ডিয়া থেকে ধরেন পেঁয়াজ আনতেছে, বিশাল টনকে টন পেঁয়াজ আনতেছে। সো এই মেট্রিক মানে ওরা হিউজ বাল্ক কোয়ান্টিটি পেঁয়াজ আনতেছে, আয়না হচ্ছে তারা বিভিন্ন মানুষকে দিতেছে, এবং ওটা মানুষ কিনে নিয়ে সেল করতেছে এন্ড ইউজারের কাছে। সো একই কনসেপ্ট, সে হচ্ছে 10 টাকা কেজি হয়তো তার কেনা পড়তেছে, তার এখানে ট্রান্সপোর্টেশন কস্ট আছে ধরেন আরো 2 টাকা করে, বাকি 3 টাকা করে পার কেজিতে তার লাভ। মানে ওই ম্যাগনা গ্রুপের কথা বলতেছি, তারা তো বিশাল টন নিয়ে আসতেছে। সো এই প্রত্যেকটা জিনিস একই রকম। ইভেন ম্যানুফ্যাকচার বিজনেস গুলোও এই ট্রেডিশনাল বিজনেসের মানে একই প্রসেস। দেখবেন যে তারা কিছু একটা মেক করতেছে, ওটার সাথে তারা অপারেশন কস্ট যোগ করতেছে, এন্ড কিছুটা দাম বাড়ায় তারা সেল করতেছে। তো এটাই বেসিক্যালি ট্রেডিশনাল বিজনেস। আমরা অনেকেই আছি যারা এই বিজনেসটাই বুঝি। এর ছাড়াও যে আর একটা বিজনেস মডেল আছে, আর একটা ওয়েতে যে বিজনেস থেকে প্রফিট করা যায়, এখানে প্রফিট করার মডেলটা ইম্পর্টেন্ট। আপনি খেয়াল করবেন যে অন্যান্য আমি যে কটা বিজনেসের উদাহরণ দিলাম, প্রত্যেকটা বিজনেসের উদাহরণ একই টাইপের। তারা সবাই ধরেন যে টাকা খরচ তার থেকে কিছু টাকা বেশি করে সেল করতেছে, এবং ওইটাই তার আলটিমেট প্রফিট, একদম ফাইনাল প্রফিট, তাই না? সো এখানে যদি আপনি একটা জিনিস চিন্তা করেন, যে এই ওয়েতে যে বিজনেস, এটা তো আমি আপনি সবাই বুঝি, এটা বোঝার জন্য রকেট সায়েন্স বোঝা লাগে না। কিন্তু যদি আমরা যাই, ধরুন ফেসবুক কিভাবে বিজনেস করে, বা হচ্ছে শপিফাই কিভাবে বিজনেস করে, অথবা ওয়ার্ডপ্রেস কিভাবে বিজনেস করতেছে, যদি আমরা ওদের বিজনেস মডেল গুলা নিয়ে চিন্তা করি, বা বিকাশ কিভাবে বিজনেস করে, এগুলা যদি আপনি চিন্তা করেন, তাহলে দেখবেন ওদের বিজনেস মডেলটা ঠিক এভাবে যায় না। ওরা টোটালি ভিন্ন একটা স্টাইলে বিজনেস করতেছে। ফুডপান্ডার একটা রিপোর্ট কয়েকদিন আগে আমি দেখলাম, বাংলাদেশে অলরেডি নাকি 700 কোটি টাকা লস করে ফেলছে। সো এরা লস করে আবার কেমনে বিজনেস কন্টিনিউ করতেছে, কেন তারা ক্যারি করতেছে? এই যে কিছুদিন আগে ইভ্যালি নিয়ে আপনাদের একটা ছিল, কনসেপ্ট ছিল, তো ইভ্যালি যে বিজনেসটা রান করছিল, তো ওরা যে এত অফার দিয়ে বিজনেস রান করতেছিল, তো এটা অ্যাকচুয়ালি কেন করতেছিল? এই বিজনেস মডেলটা অ্যাকচুয়ালি কি? বা হচ্ছে আপনার আমি যদি বলি নেটফ্লিক্সের নাম আপনারা অনেক শুনছেন, নেটফ্লিক্স স্টিল এখনো লস করতেছে প্রতি বছর। তো এই যে এত লস করতেছে, এরা আসলে বিজনেস কিভাবে রান করতেছে? এদের বিজনেসের মোটিভ কি, কেন এরা লস করে, বা অ্যাকচুয়ালি এরা কবে গেইনার হবে? তো ওদের বিজনেস মডেল আর আমি একটু আগে যে উদাহরণগুলো দিলাম, এই দুইটা কিন্তু এক না, দুইটাই ভিন্ন আছে। অ্যামাজনের বিজনেস মডেল ভিন্ন, দারাজের বিজনেস মডেল ভিন্ন, রাইট? সো এই জিনিসটাই আমি এখন একটু এক্সপ্লেইন করব, ওইটা আসলে কোন ক্যাটাগরিতে পড়ে। তো ট্রেডিশনাল বিজনেসটা আমি এতক্ষণ যেটা বললাম, একদম মুদি দোকান থেকে শুরু করে বড় গ্রুপ অফ কোম্পানি, মানে প্রোডাক্ট, আমি কারো কাছ থেকে কোনো একটা প্রোডাক্ট আনতেছি, আইনা ওখানে আমার কিছু খরচ অ্যাড করে একটু বেশি দামে আমি সেল করতেছি, মাঝে একটা প্রফিট হচ্ছে, এই হচ্ছে আমার ট্রেডিশনাল বিজনেসের প্রসেস। এখন আমি ম্যানুফ্যাকচারার হই, বা ট্রেডার হই, বা হোয়াট এভার যেই হই, কোনো কিছু আসে যায় না, এই পুরা প্রসেসটাকে আমরা ট্রেডিশনাল বিজনেসের আওতায় আনতে পারি। তারপর যদি আমরা চিন্তা করি যে স্টার্ট আপ বিজনেসটা অ্যাকচুয়ালি কি, স্টার্ট আপ বিজনেসের কনসেপ্টটা যদি আমি একদম সিম্পলি আপনাদেরকে বলতে চাই, স্টার্ট আপের কনসেপ্টটা হচ্ছে একটা প্রবলেম ফাইন্ড আউট করা, মার্কেটের একটা সমস্যা আপনি খুঁজে বের করবেন, যে অ্যাকচুয়ালি আমি যে টার্গেট মার্কেট নিয়ে কাজ করতে চাই, এই টার্গেট মার্কেটের সমস্যাটা কি। মানে একটা যে কোনো সমস্যা হইতে পারে, সাপোজ হইতে পারে একটা সফটওয়্যারের সমস্যা, হইতে পারে একটা টেকনিক্যাল সমস্যা, হইতে পারে ধরেন একটা ট্রান্সপোর্টেশন সমস্যা, যে কোনো লজিস্টিক, এভরিথিং, যে কোনো একটা প্রবলেম আপনি ফাইন্ড আউট করবেন, এন্ড ওই প্রবলেমটার একটা সমাধান ক্রিয়েট করবেন। ওই সমাধানটাই হবে একটা বিজনেস, এবং ওই বিজনেসটার কিছু গোল থাকবে। যেমন যদি আপনার এমন হয় যে ইনস্ট্যান্ট প্রফিট হবে ওই বিজনেস থেকে, এটা গ্রোথের দিকে আপনি ফোকাস করবেন না, ফোকাস করবেন কত তাড়াতাড়ি প্রফিটে যাওয়া যায়, তাইলে এটা হবে বিজনেস, মানে অ্যাকচুয়ালি যে ট্রেডিশনাল বিজনেস। বাট যখনই আপনি চিন্তা করবেন আপনার কোম্পানির গ্রোথ, আপনি চিন্তা করবেন যে আপনার মানে বিজনেসকে আপনি অনেক বড় করবেন, হ্যাঁ, এখানে প্রফিট ইম্পর্টেন্ট না, আপনার ইম্পর্টেন্ট কোম্পানি কত বড় হচ্ছে। তো এই ভিশনটা যখন ওইদিকে যাবে, তখন এটাকে আপনি স্টার্ট আপ বিজনেস বলতে পারবেন। এখন স্টার্ট আপ বিজনেস অ্যাকচুয়ালি প্রফিট কিভাবে করে? স্টার্ট আপ বিজনেস খালি শুনেন যে লস আর লস, লস আর লস, তাহলে এরা অ্যাকচুয়ালি প্রফিটটা করে কেমনে? যদি এই জিনিসটা জানতে চান, যেমন নগদ এই রিসেন্টলি মেবি 3-4 মাস আগে তারা হচ্ছে আপনার মানে কি বলে ইউনিকর্ন কোম্পানি হয়েছে। ইউনিকর্ন কোম্পানির মিনিং হচ্ছে $1 বিলিয়ন যদি ওই কোম্পানির ভ্যালুয়েশন হয়, তাহলে ওই কোম্পানিকে ইউনিকর্ন কোম্পানি বলা হয়। বাংলাদেশে সম্ভবত ইউনিকর্ন কোম্পানি আমার জানা মতে দুইটাই আছে, একটা হচ্ছে বিকাশ, তারপরে হচ্ছে নগদ। আমার জানা মতে দুইটাই ইউনিকর্ন আছে বাংলাদেশে, আর কোনো ইউনিকর্ন নাই, মানে $1 বিলিয়ন কোম্পানি আর নাই। সো এই যে $1 বিলিয়ন তারা গেল, এখন নগদ লাস্ট ইয়ারও প্রচুর লস করছে, প্রচুর। আপনি যদি একটু অনলাইনে ঘাটাঘাটি করেন, আমি এক্সাক্ট ফিগারটা মনে করতে পারতেছি না, বাট একটু অনলাইনে ঘাটাঘাটি করলে পেয়ে যাবেন যে কত টাকা লস করছে। তো এত টাকা লস করার পরেও তারা কেন এই যে বিএমডব্লিউ দিয়ে দিচ্ছে, এটা দিচ্ছে, সেটা দিচ্ছে, কেন দিচ্ছে?
অ্যাকচুয়ালি তাদের ওই যে ভ্যালুয়েশনটা বাড়তেছে। এখন এই বিজনেসের যে ভ্যালুয়েশন, এটা আমি একদম অঙ্ক করে আপনাদেরকে দেখাবো, নো প্রবলেম, এটা নিয়ে টেনশনের কিছু নাই। এই জিনিসটা অনেকে আসলে যারা উদ্যোক্তা আছে নতুন, তারা আসলে এই জিনিসটা বুঝে না অ্যাকচুয়ালি একটা কোম্পানি কিভাবে কাজ করে, এখানে ইনভেস্টর কিভাবে কানেক্ট হয়, এই পুরো প্রসেসটা আমি আলোচনা করবো, যেহেতু আমার নিজের এই কাজের অভিজ্ঞতা আছে ব্যক্তিগতভাবে। সো এই ব্যাপারটা আমি আলোচনা করব। আমি নিজে যখন প্রথম 2019-এর দিকে যখন এই স্টার্ট আপ নিয়ে আমি স্টাডি করতেছিলাম, তখন বাংলায় আমি আসলে কোনো কন্টেন্ট এরকম পাই নাই। ইভেন এটা এমন এক প্রবলেম, আপনি আসলে আশেপাশে কাউকে পাবেনও না যে আপনাকে হেল্প করবে, কারণ এইসব স্টার্ট আপ জিনিসপত্র নিয়ে খুব কম মানুষের জানাশোনা আছে। ইভেন অনেক লয়ার আছে, তারাও জানে না এই ব্যাপারগুলো। সো আমার খুব কাঠখড় পোহাইতে হয়েছে এই টপিকগুলো জানার জন্য। সো আমার কাছে মনে হলো যে আমি এই টপিকগুলো আপনাদের সাথে একটু শেয়ার করে দিই, যাতে আপনাদের ইজি হয় বুঝতে। তো চলেন আমরা হচ্ছে স্টার্ট আপ বিজনেসের কিছু আগে হচ্ছে কিছু উদাহরণ, মানে আমি হচ্ছে স্টার্ট আপ বিজনেসটা কিভাবে চলে সেটা আমি বুঝাবো, এবং স্টার্ট আপ বিজনেসের কিছু উদাহরণ আমি একটু বলে যাই, তাহলে সুবিধা হবে। কারণ বাংলাদেশে যদি আমি স্টার্ট আপ কালচারের মধ্যে যেসব বিজনেস, আমি যদি একটা নাম বলি, ফর এক্সাম্পল সহজ.com, একটা নাম শুনছিলেন আপনারা, টিকিট কাটার একটা প্ল্যাটফর্ম, এটাকে আপনি স্টার্ট আপ বলতে পারেন। তারপর হচ্ছে আপনি ওই যে পাঠাও, এটাকে স্টার্ট আপ বলতে পারেন। উবারকে স্টার্ট আপ বলতে পারেন। তারপর হচ্ছে আপনার এই যে কি বলে ফুড পান্ডা, তারপর হচ্ছে ইভ্যালিকেও বলা যায়। তারপর হচ্ছে আপনার এই টাইপের যে কোম্পানিগুলো, হ্যাঁ, এইগুলাকে, ট্রাক লাগবে, একটা কোম্পানি আছে ট্রাক ভাড়া করা যায়। সো এই টাইপের যে কোম্পানিগুলো, এইগুলাকে আপনি স্টার্ট আপের আওতায় আনতে পারেন। হ্যাঁ, তো এখন আমি হচ্ছে এই স্টার্ট আপ বিজনেস অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে, স্টার্ট আপ বিজনেস কিভাবে প্রফিট মেক করে, এবং এই পুরা জার্নিটা আপনাদেরকে আমি একটু অঙ্ক করে দেখাবো। সো এটার জন্য ধরেন আমি প্রথমেই একটু এক্সেল শিটে চলে গেলাম। এই এক্সেল শিটে আমি হচ্ছে একটা কি বলে আপনাদেরকে পুরা প্রসেসটা একটা সিস্টেমেটিক ওয়েতে দেখাই। ওকে, হ্যাঁ, ধরেন এই চারটা আমি একটু দেখাই নেই, তাহলে সুবিধা হবে আপনাদের জন্য বুঝতে। ফর এক্সাম্পল ধরেন আমরা দুই ফ্রেন্ড, ধরেন স্টার্ট আপ বিজনেস আমি শুরু করব। আমার একটা আইডিয়া আছে, আমি একটা প্রবলেমের মানে একটা সমস্যার সমাধান আমি বের করছি। এখন আমি একটা বিজনেস দাঁড়া করাবো, মানে আমি একটা চাচ্ছি যে একটা বিজনেস দাঁড়া করাবো। আমি একটা উদাহরণ দিই, একদম প্র্যাকটিক্যাল উদাহরণ দিই, তাহলে বুঝবেন। ধরেন আমি শপিফাইয়ের মতো একটা সলিউশন তৈরি করব, মানে একটা সফটওয়্যার বানাবো যেটা শপিফাইয়ের মতো হবে। মানে শপিফাই তো আমেরিকান মার্কেটে অনেক জনপ্রিয়, তাই না? মানে ওই প্রোডাক্টটা অলরেডি আমেরিকান মার্কেটে অলরেডি হিউজ সাকসেস। ওরা প্রায় মনে হয় কত, এখন তো ওদের ভ্যালুয়েশন পড়ে গেছে, বাট যখন ভ্যালুয়েশন উঠছিল তখন প্রায় $200 বিলিয়ন কোম্পানি ছিল শপিফাই। কারেন্টলি শপিফাইয়ের ভ্যালুয়েশনটা কত দাঁড়ান একটু দেখে নিই, তাহলে সুবিধা হবে। শপিফাই মার্কেট ক্যাপ লিখলে আপনি পেয়ে যাবেন। আচ্ছা, এখন ওদের ভ্যালুয়েশন কম আছে, 66 বিলিয়ন। আপনি যদি এখানে যান এই ওয়েবসাইটটাতে, আপনি বেসিক্যালি এই কোম্পানিগুলোর ইনফরমেশন পেয়ে যাবেন। এই দেখেন এখানে ওদের ভ্যালুয়েশন প্রচুর উঠছিল, এই দেখেন খেয়াল করেন, $212 বিলিয়ন উঠছিল। এটা উঠছিল হচ্ছে 2021 সালে নভেম্বর মাসে। তারপর এটা পড়া শুরু করছে, এন্ড এখন মানে ওই শেয়ার মার্কেটে সবারই অবস্থা খারাপ হয়েছে। সারা পৃথিবী ধরেন বিজনেস পড়ে গেছে, সব বিজনেস পড়ে গেছে, নট অনলি এটা, ফেসবুক থেকে শুরু করে সব। আপনি যদি এখানে দেখেন সবার বিজনেসই ড্রপ করছে। কারেন্টলি ওদের ভ্যালুয়েশন আছে $66 বিলিয়ন। এখানে গ্লোবাল র্যাঙ্কিং এ যদি যান, পৃথিবীর সবচেয়ে ভ্যালুয়েশন ওলা কোম্পানি হচ্ছে এর মধ্যে অ্যাপেল, তারপরে মাইক্রোসফট, মানে সবচেয়ে বেশি দাম আর কি কোম্পানির দাম। মানে তারপরে অ্যামাজন আছে, এখানে মেটা আছে। এখানে দেখেন মেটা যদি যাই, ফেসবুক খেয়াল করেন, ফেসবুকের ভ্যালুয়েশন 2012 সালে ছিল 63 বিলিয়ন, এই যে উপরে শো করতেছে। তারপরে যদি যান আপনি 2014, 175 বিলিয়ন। তারপর দেখেন এটা কিভাবে বাড়তেছে, গ্রো করার মানে রেটটা খেয়াল করেন। এই যে এখানে 2018 সালে হয়ে গেছে 542 বিলিয়ন। তারপরে এখানে একটু ড্রপ করছিল, আবার ওঠা শুরু করছে, এবং এই ফাইনালি কোভিড এর টাইমে এটা $1 ট্রিলিয়ন হয়ে গেছিল। এবং তারপর এটা অনেক ড্রপ করছে, এই যে দুই তিন লাস্ট মানে 2021 সালের পর থেকে অনেক ড্রপ করছে, আস্তে আস্তে এখন আবার উঠতেছে। এখন মনে হয় কত, এখন আছে $834 বিলিয়ন এই মুহূর্তে কারেন্টলি এটার ভ্যালুয়েশন, মানে মেটার, মানে ফেসবুকের। তো এইগুলা সবই হচ্ছে স্টার্টআপের জন্য, এগুলা কেমনে বাড়ে, কিভাবে কাজ করে, পুরো প্রসেসটাই আমি এখন দেখাবো প্র্যাকটিক্যালি, তাহলে আপনারা বুঝবেন। তো ধরেন শপিফাই যে জিনিসটা বললাম, শপিফাই হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম, আমি একটু দেখাই দিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ওকে, এটা হচ্ছে শপিফাই। হ্যাঁ, শপিফাই হচ্ছে একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি খুব ইজিলি আপনি আপনার ই কমার্স ওয়েবসাইট বানাইতে পারবেন। ধরেন আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ফেসবুকে যেভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, ওইভাবে জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আপনার জন্য একটা ই কমার্স ওয়েবসাইট রেডি হয়ে যাবে ইনস্ট্যান্ট, কোনো হোস্টিং টোস্টিং কোনো কিছু লাগবে না। ইভেন আপনাকে একটা ডোমেইনও তারা দিয়ে দিবে, আপনি চাইলে পরবর্তীতে আপনার ডোমেইন অ্যাড করতে পারবেন। ধরেন এই প্রোডাক্টটা ম্যাক্সিমাম ধরেন সর্বোচ্চ মানে
যদি এই শপিফাই এর ইউজার বেস থিঙ্ক করেন, আপনি দেখবেন যে ম্যাক্সিমাম ইউজার বেস হচ্ছে ইউএসএ তে, মানে মানে আমেরিকা, তারপর হচ্ছে ইউকে, 4টা দেশের মধ্যেই তাদের প্রায় 90% ইউজার। বাকিরা কিন্তু মানে অন্যান্য দেশে যেমন ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, এইসব যে কান্ট্রি, এশিয়ান কান্ট্রি গুলো কিন্তু শপিফাই ইউজ করে না, তারা সবাই ইউজ করে ওয়ার্ডপ্রেস। তো আপনি যদি মনে করেন যে এই ধরনের একটা সলিউশন বানানো যায়, ধরেন আমি একটা উদাহরণের সাথে বোঝাচ্ছি। ফর এক্সাম্পল, আমি বাংলাদেশ মার্কেটকে টার্গেট করে, যেমন ধরেন বাংলাদেশে যে পাঠাও তৈরি হয়েছে, পাঠাও কি পাঠাওয়ের নিজস্ব কনসেপ্ট? কখনোই না। পাঠাও কিন্তু নিজের কনসেপ্ট না। পাঠাওয়ের মতো এই সিমিলার কাইন্ড অফ সলিউশন কি অন্য দেশে ছিল? যেমন ওই যে বাংলাদেশে উবার রান হয়েছে, বা অন্যান্য যে কোনো প্ল্যাটফর্মে শুরু হয়েছে, ই কমার্স হোক, যে কোনো কনসেপ্ট আপনি দেখবেন এগুলো কিন্তু ইউনিক না, এগুলো অন্যান্য দেশে ডেফিনেটলি ট্রাই হয়। বিশেষ করে সর্বপ্রথম এগুলো রান হয় হচ্ছে ইউএস মার্কেটে, দেন ইউএস মার্কেট থেকে আস্তে আস্তে এটা সারা পৃথিবীতে ছড়ায়। সো এখন আমেরিকায় যে টেকনোলজিটা এই মুহূর্তে আপনি দেখতে পারবেন, এটা 2 থেকে 3 বছর পরে বাংলাদেশে চলে আসবে, এবং বাংলাদেশ মার্কেটে এটা খুব সুন্দরভাবেই চলবে। এটা খুবই মানে একদম কি বলে, এটা 100% ট্রু, একটা অলমোস্ট 100% ট্রু একটা মানে ট্রেন্ড, এই ওয়েতেই চলে আসতেছে। সো ইউএসএ তে শপিফাই চলতেছে, বাংলাদেশেও এই টাইপের একটা কোম্পানি রান, মানে খুব হায়ার পসিবিলিটি আছে এটা শুরু হওয়ার। আমি অলরেডি বলছি মনে হয় আপনাদেরকে, আমি অলরেডি এই টাইপের একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি অলরেডি। আমার প্রোডাক্টটা রান করবো হচ্ছে 2025-এর দিকে। এটা অলরেডি আমি 3 বছর যাবত কাজ করতেছি। সো এটাতে আরো অনেক ডেভেলপমেন্টের বাকি আছে, প্রচুর ডেভেলপমেন্ট করতে হবে ওই মানের একটা প্ল্যাটফর্ম বানাইতে। সো আমি ওই উদাহরণটা দিচ্ছি, ধরেন আমি আমার সলিউশনটা, আপনি থিঙ্ক করেন, আমি একটা উদাহরণ দিচ্ছি, উদাহরণটা বোঝার চেষ্টা করেন। মনে করেন আমি শপিফাই এর মতো একটা ওয়েবসাইট বানাচ্ছি, একটা সফটওয়্যার বানাচ্ছি বাংলাদেশে। তো ওই সফটওয়্যারটা দিয়ে আপনারা যারা ই কমার্স ব্যবসা করতে চান, তারা খুব সহজে জাস্ট ফেসবুকে যেভাবে অ্যাকাউন্ট খোলেন, এভাবে আপনার ইমেল দিবেন বা আপনার ফোন নাম্বার দিবেন আর পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দিলেই ক্রিয়েট স্টোরে ক্লিক করবেন, আপনার ওয়েবসাইটের নাম দিয়ে ক্রিয়েট স্টোরে ক্লিক করবেন, ইনস্ট্যান্ট আপনার ওয়েবসাইট তৈরি হয়ে যাবে। কোনো ডোমেন টোমেন কোনো কিছু লাগবে না। এবং এটার জন্য মান্থলি ধরেন একটা চার্জ আমি নিব, বা ইয়ারলি একটা চার্জ নিব। ফর এক্সাম্পল ধরেন 2000 টাকা পার মান্থ, অথবা ইয়ারলি আমি নিলাম ধরেন 10,000 টাকা পার ইয়ার। এরকম একটা সলিউশন আপনি কল্পনা করেন। তো এরকম একটা জিনিস আমি বানাইলাম, বানানোর পরে আমি এটা লিমিটেড কোম্পানি রেজিস্ট্রেশন করলাম গভর্নমেন্ট থেকে। এবং এই প্রোডাক্টটা মানে এই পুরো কনসেপ্টটা স্টার্টআপ, মানে স্টার্টআপ ইনফ্রাস্ট্রাকচারে, মানে স্টার্টআপের যে ইনফ্রাস্ট্রাকচার, সেখানে কিভাবে এটা স্টার্টআপ ইকোসিস্টেমে কিভাবে কানেক্টেড হবে, এই জিনিসটা আমি এখন একটা ম্যাথমেটিক্যালি আপনাকে দেখাচ্ছি। ফর এক্সাম্পল ধরেন এই যে কনসেপ্টটা, মানে এই প্রোডাক্ট ডেভেলপমেন্ট আমি একদম স্টার্ট থেকে বলতেছি। ধরেন এই যে বিজনেসটা আমি স্টার্ট করব, এই বিজনেসের অনেকগুলো পার্ট আছে। যেমন ধরেন আমার একটা আইডিয়া থাকতে হবে, ধরেন আমি আইডিয়াকে জেনারেট করলাম, আমি আইডিয়াটা জেনারেট করলাম যে বেসিক্যালি এই মানে এই প্রোডাক্টটা কিভাবে ডেভেলপ হবে, এটা মার্কেটে কিভাবে যাবে, এই আইডিয়াটা ধরেন আমি জেনারেট করলাম যে এই ই কমার্সের একটা সলিউশন আমি বানাবো শপিফাইয়ের মতো। এই আইডিয়াটা আমি জেনারেট করলাম, এবং আমি আমার আরেকজন ফ্রেন্ডের হেল্প নিলাম যে আমাকে হেল্প করবে। সাপোজ ধরেন আমি হচ্ছে এটার মার্কেটার, আমার ফ্রেন্ড হাসান সে হচ্ছে ধরেন ডেভেলপার, সে হচ্ছে সফটওয়্যার ডেভেলপার, সে হচ্ছে টেকনিক্যাল পার্টগুলো বুঝে, যে আমি যে তাকে রিকোয়ারমেন্টটা বলবো যে আমাকে আসলে শপিফাইয়ের মতো একটা সফটওয়্যার বানাই দিতে হবে, এটা কেমনে মার্কেটে বিক্রি করতে হয় সেটার দায়িত্ব আমার, বাট এই সফটওয়্যারটা যে বানাইতে হবে এটা তুমি বানাই দিবা, কারণ তুমি যেহেতু সফটওয়্যার বুঝো। মানে ধরুন দুইজনে পার্টনারশিপ করছি, আমি এবং হাসান দুইজনে পার্টনারশিপ করছি। এখন আমার হচ্ছে আইডিয়া, এবং হাসান হচ্ছে আমার প্রোডাক্টটা ডেভেলপ করে দিতে পারবে। এখন আরেকটা জিনিস কিন্তু দরকার, আমাদের টাকা দরকার, তাই না? আমরা কিভাবে বিজনেসটা রান করব? বিজনেস রান করার জন্য আমাদের তো টাকা নেই, আমাদের আছে আইডিয়া। তো এই আইডিয়ার জন্য ধরেন আমরা একজন থার্ড পার্টি কোনো একটা ইনভেস্টরের কাছে আমরা গেলাম, যার টাকা আছে কিন্তু সে ব্যবসা বুঝে না। তো আমরা তাকে গিয়ে বললাম যে ভাই, আমরা তো শপিফাইয়ের মতো এরকম একটা প্ল্যাটফর্ম বানাতে চাই, বাংলাদেশে যেহেতু ই কমার্স অনেক গ্রো করতেছে। সো আমি যদি এই ধরনের একটা সফটওয়্যার বানাই, মার্কেটে এই মুহূর্তে তেমন কোনো কম্পিটিটর নাই, আমি যদি সফটওয়্যারটা বানায় যদি আমরা এটা 2000 টাকা পার মান্থ সাবস্ক্রিপশন প্যাকেজ এটা রান করি, তাহলে দেখা যাবে যে বাংলাদেশে প্রায় যদি 4-5 লাখ মানুষ ব্যবসা করে অনলাইনে, সেখান থেকে অ্যাটলিস্ট 10,000 মানুষ যদি আমাদের সলিউশনটা ইউজ করে, আমরা হিউজ হ্যান্ডসাম একটা রেভিনিউ আমরা পার মান্থ জেনারেট করতে পারবো। সেটা আপনি যদি সংখ্যায় বলি, তাহলে 10,000 গুণ হচ্ছে, আপনার যদি 2000 দিয়ে গুণ দেন, তাহলে প্রায় হচ্ছে এখানে 2 কোটি টাকা পার মান্থ রেভিনিউ জেনারেট হবে। তার এগেইনস্টে হয়তো বা 1 কোটি টাকা খরচ যাবে, 1 কোটি টাকা পার মান্থ প্রফিট হবে একটা টাইমে গিয়ে, মানে একটা সার্টেন টাইমের পরে। ইনভেস্টরকে যখন নেবেন তখন আপনার ফিউচার কল্পনা করে কথা বলতে হবে। সো ইনভেস্টরকে যখন আপনি ব্যাপারটা পুরোটা এক্সপ্লেন করলেন, ধরেন আমি এক্সপ্লেন করলাম, আমি একজন ইনভেস্টরকে 4-5 জন ইনভেস্টরের সাথে কথা হইলো যাদের লিকুইড টাকা আছে, এবং তাদের মধ্যে আমি আমার এই পিচটা দিলাম, ইনভেস্ট মানে এই আমার যে বিজনেস প্রপোজালটা এটা শেয়ার করলাম।
শেয়ার করার পরে তারা এখানে আমার এই প্রপোজালে ইন্টারেস্টেড হইলো। সবাই ইন্টারেস্টেড হবে না, যদি আমার কনসেপ্ট ভালো হয়, আমি যদি ভালো পিচ করতে পারি, তাহলে হয়তো বা ধরেন 5 জনের মধ্যে 1 জন বা 2 জন রাজি হবে। রাজি হওয়ার পরে আমি দেখবো যে কাকে আমি নিব। ফর এক্সাম্পল ধরেন আমি একজনকে নিলাম, ইনভেস্টর 1, ওর সাথে আমি নেগোসিয়েশন পার্টে চলে গেলাম, সে আমার বিজনেস কনসেপ্টটা পছন্দ করলো। পছন্দ করার পর আমি তাকে বললাম যে আমার বিজনেসের আমি তোমাকে 20% শেয়ার দিব, মানে 20% মালিকানা দিব তোমাকে, এটার বিনিময়ে তুমি আমার কোম্পানিতে 40 লাখ টাকা ইনভেস্ট করবা, মানে 40 লাখ টাকা ইনভেস্ট করবা। কারণ এই 40 লাখ টাকা দিয়ে আমরা এই সফটওয়্যারটা ডেভেলপ করব, মানে সফটওয়্যারের এমভিপি ভার্সনটা ডেভেলপ করব, মানে যাতে এখন তো ধরেন আইডিয়া পুরাটা আইডিয়াতে আছে, তাই না? আমরা তো জাস্ট আমার আইডিয়া হাসান সফটওয়্যার ডেভেলপ করতে পারবে, এখনো ডেভেলপ কিছু হয় না, কারণ ডেভেলপ করতে গেলে তো এমপ্লয়ি হায়ার করতে হবে, এমপ্লয়ি হায়ার করলে বেতন দিতে হবে, ওই টাকা আমি পাবো কই? সো এই টাকার জন্য বেসিক্যালি আমরা একজন ইনভেস্টরের কাছে গেলাম। সো আমাদের ইনভেস্টরকে আমরা কনভিন্সও করলাম, ধরেন কনভিন্স করার পরে আমরা 40 লাখ টাকা ইনভেস্টমেন্টও পাইলাম। পাওয়ার পরে প্রসেসটা কি রকম হবে সেটা জাস্ট একটু আমরা যদি একটা ম্যাথ করে দেখি। ধরেন আমরা এখানে মানে কোম্পানি ফরমেশনটা কিভাবে কাজ করে সেটা বুঝাচ্ছি। ধরেন আমরা একটা লিমিটেড কোম্পানি ফরমেশন করব আরজেসি থেকে, এবং সেইখানে হচ্ছে আমরা 3 জনের ডিরেক্টর থাকবো, আমি এবং হাসান, এবং ইনভেস্টর যে আছে সেও, আর্লি স্টেজে যে ইনভেস্টর হচ্ছে সেও থাকবে। এখন এই জিনিসটা কিভাবে কাজ করবে, ফর এক্সাম্পল ধরেন আমি এখানে যদি প্রথমেই এখানে ধরেন আমি হেড গুলা লিখে নিই, সাপোজ হচ্ছে ধরেন এখানে লিখে নিলাম নেম, তারপর হচ্ছে আপনার নেমের পরে আমি ধরেন এখানে দিলাম হচ্ছে টোটাল শেয়ার দেই, অথবা এখানে পার্সেন্টেজ দেই, সমস্যা নেই, যেন বুঝতে সুবিধা হয়। পার্সেন্টেজ, তারপরে দেই হচ্ছে টোটাল শেয়ার, তারপরে দেই হচ্ছে আপনার টোটাল ভ্যালু, আর হচ্ছে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট। ওকে, সো এই 5টা হেড আমি নিলাম এখানে। 5টা হেড নিয়ে ধরেন আমি নাম দিয়ে দিলাম, সাপোজ প্রথম ডিরেক্টরের নাম হচ্ছে আমি নিজেই, সেকেন্ড ডিরেক্টর হচ্ছে আমার হাসান, আমার ফ্রেন্ড, মানে আমরা যারা বিজনেস পার্টনার আমরা যে 2 জন শুরু করছি বিজনেস, এবং থার্ড হচ্ছে কে ইনভেস্টর 1। এখন আমরা যখন বিজনেস প্রপোজালটা সেট করলাম, তখন আমরা ধরেন এখানে আমরা সেট করলাম যে 40% শেয়ার আমি নিব, 40% আমার ফ্রেন্ড নিবে, এন্ড 20% ইনভেস্টর নিবে, তার মানে টোটাল হচ্ছে 100%, তাই না? সো এখানে আমরা একটা জিনিস মিস করছি, সেটা একটা কলাম নিতে হবে। এই কলামটাতে আমরা নেই হচ্ছে শেয়ার প্রাইস। কোম্পানিতে যে মানে শেয়ার কোম্পানি ফরমেশন যদি করতে চান, তখন এই শেয়ার গুলো লাগে, এগুলো নিয়ে আলোচনা করতে অনেক সময় লাগবে, আমি জাস্ট যে টপিক গুলো আলোচনা করা দরকার সেগুলো করতেছি। আপনি যখন কোম্পানি ফরমেশন করতে যাবেন, ইউটিউব থেকে ভিডিও দেখে নেন, তাহলে আইডিয়া হয়ে যাবে যে লিমিটেড কোম্পানি ফরমেশন করতে গেলে কিভাবে কাজ করে, বা এটা নিয়ে আমি পরে কোনো এক সময় একটা ভিডিও বানাই দিব না। সো এখানে ধরেন আমরা যখন কোম্পানি ফরমেশন করতে গেলাম, কোম্পানি ফরমেশনে আমরা হচ্ছে এখানে ডিসাইড করলাম আমার 40% মানে ধরেন আমি এখানে সাপোজ 40,000 আমি শেয়ার দিলাম। একটা কাজ করি, আমি এই পুরা ফিগারটাকে আমি জাস্ট এখান থেকে গিয়ে ফরম্যাট থেকে হচ্ছে নাম্বার করে দেই। একটা মিনিট, এখানে নাম্বার করলে একটা ছোট ইস্যু হইতে পারে। আচ্ছা সমস্যা নেই, এখানে 00 পড়তেছে পরে, সরি, এখানে আমি যদি এগুলোকে টেনে, ওকে আমি এটা বাদ দিয়ে দিলাম, ওকে ফাইন। তো এখন এই বুঝতে সুবিধা হবে। ধরেন আমি হচ্ছে 40,000 শেয়ার হচ্ছে আমার নিলাম ফর এক্সাম্পল, তারপরে যেহেতু আমার 40% মানে 40,000 টোটাল শেয়ার ধরলাম আমি, মানে 1 লাখ, আর আমার ইনভেস্টরের শেয়ার দিলাম হচ্ছে 20,000, ইনভেস্টরের শেয়ার দিলাম কত 20,000। এখন শেয়ারের প্রাইস দিলাম ধরেন 100 টাকা করে, 100 টাকা করে শেয়ারের প্রাইস, তাহলে এটার ভ্যালু কত? ভ্যালু হচ্ছে এটা গুণ হচ্ছে 100, যদি এটা দেই তাহলে এটা ভ্যালুটা এখানে চলে আসে, এবং এখানে আমরা টান দিলে পুরো জিনিসটা চলে আসে। আচ্ছা, তো ইনভেস্টর, এখানে ব্যাপারটা একটু বুঝেন, মানে আমি বুঝতেছি একটু কমপ্লেক্স হয়ে যাচ্ছে, বাট আমি একদম ক্লিয়ার করে দিচ্ছি, এটা নিয়ে টেনশন করবেন না। ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট দেখেন, ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট আমার কিন্তু ইনভেস্টমেন্ট 0, আমার যে পার্টনার হাসান তারও ইনভেস্টমেন্ট 0, কারণ আমরা কোনো টাকা ইনভেস্ট করিনি। আমার হচ্ছে আইডিয়া, আমার পার্টনার হচ্ছে মানে আমি হচ্ছে ধরেন এই বিজনেসের কনসেপ্টটা আমার, এবং মার্কেটিং পার্টটা আমি দেখবো, আর আমার পার্টনার যে আছে সে দেখবে, ধরেন ফর এক্সাম্পল সে হচ্ছে দেখবে ডেভেলপমেন্ট পার্টটা, মানে সফটওয়্যার ডেভেলপ করার জন্য যে জিনিসটা লাগে, যে সুপারভিশনটা লাগবে সে সেটা করবে। তো আর ইনভেস্টর কি, সে বিজনেসের আইডিয়াও নাই তার, বা কেমনে সফটওয়্যার ডেভেলপ হবে এগুলো সে কিছুই জানে না, তার আছে শুধু টাকা। তো ধরেন সে আমাদেরকে টাকা দিবে, এটার জন্য সে ইনভেস্ট করলো ফর এক্সাম্পল 40 লাখ টাকা।
ধরুন আমরা তার সাথে এগ্রিমেন্ট করলাম যে 40 লাখ টাকা দিলে আমরা হচ্ছে বেসিক্যালি তোমাকে 20% শেয়ার দিব আমাদের কোম্পানির। তো আমাদের কোম্পানি ভবিষ্যতে অনেক বড় হবে, মানে বেসিক্যালি এই পিচিং গুলো এভাবেই হয় যে আমার কোম্পানি ফিউচারে অনেক গ্রো করবে, আমার 10,000 ক্লায়েন্ট হবে, 3 বছর পরে আমাদের 10,000 ক্লায়েন্ট হবে বাংলাদেশে, আমরা যদি বিজনেসটা সাকসেসফুলি রান করি। এবং 10,000 ক্লায়েন্ট যখন হবে তখন আমরা পার মান্থ রেভিনিউ জেনারেট করব 2 কোটি টাকা, মানে 2,000 টাকা করে সাবস্ক্রিপশন হইলে, এবং আমাদের 1 কোটি টাকা খরচ হবে অপারেশনে, এন্ড বাকি 1 কোটি টাকা থাকবে আমাদের পার্মানেন্ট নেট প্রফিট। সো ইয়ারলি আমাদের প্রফিট হবে 12 করোড় টাকা, মানে 12 কোটি টাকা প্রফিট হবে, তার 20% তুমি পাবা। তার মানে হচ্ছে 20% কত? 20% হচ্ছে আপনার ফর এক্সাম্পল 20% ভ্যালু আসে মেবি কত, 2 কোটি টাকাই তো না, সরি 5 কোটি 2.5 কোটি টাকার মতো আছে আর কি, 2.5 কোটি টাকা অন এভারেজ 2.5 কোটি টাকা তার পার্টে এসে পড়ে। সো এই হচ্ছে তাকে আমি বললাম যে 40 লাখ টাকা ইনভেস্ট করলে 3 বছর পর থেকে তুমি ইয়ারলি প্রায় 2 থেকে 2.5 কোটি টাকা রেভিনিউ জেনারেট করতে পারবা, আমার বিজনেস যদি গ্রো করে। আর যদি বিজনেস ফেল করে তাইলে আমার সময় নষ্ট হইলো, তোমার মানে আমাদের দুইজনের টাইম নষ্ট, আমরা যে কষ্ট করলাম এটা নষ্ট হইলো, আর তোমার টাকা নষ্ট হইলো। বেসিক্যালি বিজনেসটা এটা লোন না, ব্যাপারটা খেয়াল করবেন, এটা কিন্তু লোন না। মানে কোম্পানিতে ভেঞ্চার ক্যাপিটাল ফার্মে বা এঞ্জেল ইনভেস্টর স্টার্টআপ কোম্পানিতে যে ইনভেস্ট করে এটা কিন্তু লোন না, এটা হচ্ছে সে আপনার শেয়ার কিনে নিচ্ছে কোম্পানিতে তার টাকার বিনিময়ে। মানে কোম্পানি এখনো বড় হয় না, দেখেন কোম্পানি তো এখনো ফরমেশন স্টেজে আছে, বাট মানুষ কোম্পানিতে ইনভেস্ট করতেছে কোন চিন্তা করে, মানে অ্যাকচুয়ালি ইনভেস্টররা ইনভেস্ট করে বেসিক্যালি ফিউচার থিঙ্ক করে যে ভবিষ্যতে এটা কি হবে। সাপোজ নগদ যখন স্টার্ট হয়েছিল বা পাঠাও যখন স্টার্ট হয়েছিল, পাঠাও কি মানুষ জানতো পাঠাও এভাবে চলবে? পাঠাও সর্বপ্রথম একটা কোম্পানি, বাংলাদেশি একটা কোম্পানি, প্রথমে তারা 8 কোটি টাকা ইনভেস্ট করে, মানে $1 মিলিয়ন ফার্স্ট ইনভেস্টমেন্ট পায়। তো ওই সময় তারা পাঠাও যখন ইনভেস্ট করে, তারা কি জানতো যে পাঠাও ইনভেস্ট করলে পাঠাও ভালো করবে? তো ওরা ইনভেস্ট করছে ওই হোপটা দেখে যে এটা ভালো করতে পারে, যখন ভালো করছে তখন কিন্তু হিউজ সাকসেস। যদি পাঠাও ফেল করতো তাহলে ওর টাকা লস হতো। আমি মনে হয় বুঝতে পারছি। সো এটা একটু কমপ্লেক্স, বাট আরেকটু পরে বুঝে যাবেন যে আসলে এটা কেমনে কাজ করে, আর ইনভেস্টররা কেন ইনভেস্ট করে সেটা আপনি বুঝে যাবেন। জাস্ট এই ম্যাথটা শেষ করি, তাহলে আপনারা এই ব্যাপারটাতে ক্লিয়ার একটা ধারণা হবে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে এখানে 40 লাখ টাকা সে ইনভেস্ট করছে, তার বিনিময়ে আমি তাকে 20,000 শেয়ার দিলাম। হ্যাঁ, 20,000 শেয়ার দিলে তার এখানে যে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট, এই যে এখানে আচ্ছা আমি একটা কাজ করি, এখানে হিসাবের সুবিধার্থে আমি শেয়ারটা বাড়াই দিই, তাহলে এই হিসাবটা করতে ইজি হবে। আমি ধরেন 2 লাখ শেয়ার বানালাম, তাহলে ইজি হবে, তাহলে হচ্ছে আপনার হ্যাঁ এটা হিসাব সুবিধা হবে। এখনো কিন্তু সেম, মানে পার্সেন্টেজ সেমই আছে, মানে আমাদের টোটাল শেয়ার হচ্ছে 2 লাখ, 2 লাখের মধ্যে 40,000 মানে কত? 40,000 মানে তো 20%, তাই না? সো 40,000 মানে 20%, 80,000 মানে 40%, আর 80,000 মানে 40%। সো মানে অ্যাকচুয়ালি টোটাল শেয়ারের উপরই পার্সেন্টেজটা ক্যালকুলেশন হয় আর কি। ওকে, সো এখানে প্রতিটা শেয়ারের ভ্যালু কত? 100 টাকা করে। তার মানে এই 40,000 শেয়ার 100 টাকা করে হলে টোটাল দাম কত হয়? 40 লাখ টাকা। সে 40 লাখ টাকা ইনভেস্ট করে তার 20% শেয়ার নিছে। আমি 40% শেয়ার পাইছি কেন? কারণ আমার আইডিয়া। আমার পার্টনার কেন পাইছে? কারণ সে আমার এই বিজনেস অপারেট করবে, টেকনিক্যাল পার্ট অপারেট করবে, এই জন্য। ওকে, এটা হচ্ছে প্রথম স্টেজ। ধরেন আমরা টাকা পাইলাম, আমরা 6 মাসে আমাদের এমপ্লয়ি হায়ার করলাম, এমপ্লয়ি হায়ার করার পরে আমাদের কোম্পানির প্রোডাক্টটা ডেভেলপ শুরু করলাম, এন্ড ফাইনালি এতদিন তো কিছুই ছিল না, এখন আমাদের প্রোডাক্ট অলরেডি টেস্টিং ফেজে চলে গেছে। মানে এখন আগে তো আইডিয়া ছিল, এখন মানুষ ওয়েবসাইট বানাতে পারতেছে। আমরা ধরেন 4-5 হাজার মানুষকে ডেমো টেস্ট করতে দিলাম যে আপনারা আমাদের এই প্ল্যাটফর্মটা ইউজ করে দেখেন যে এটা কিভাবে কাজ করে। তো সবাই ধরেন এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করলো, এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখলো যে না এটা কাজ চলতেছে, মানে তারা দেখে অবাক হচ্ছে যারে কিভাবে সম্ভব এত তাড়াতাড়ি একটা ওয়েবসাইট বানিয়ে ফেলা যায়। সো মানুষ আমাদের মানে আমাদের যে সফটওয়্যার এটা মানুষ পছন্দ করতেছে, মানে আমাদের যে আইডিয়াটা এটা মানুষ নিচ্ছে। তো যখন আমাদের আইডিয়াটা ক্লিক করতেছে, মানে এতদিন তো ছিল কল্পনা, এখন মানুষ অ্যাকচুয়ালি আমাদের প্রোডাক্ট ইউজ করে মজা পাচ্ছে। যখন মজা পাচ্ছে তখন কিন্তু এটাতে অনেক ইস্যু রয়ে গেছে, তখন তারা এটা প্রফেশনাল ইউজ করতে যাবে। যখন এটা প্রফেশনাল ইউজ করতে যাবে তখন এখানে অনেক কিছুর কমতি থাকবে, কারণ আমরা তো এটা এমবিপি ভার্সন বানিয়েছি, মিনিমাম ভায়াবল প্রোডাক্ট। মানে এটা তো একদম ফাইনাল প্রোডাকশন গ্রেডের প্রোডাক্ট না, কারণ প্রোডাকশন গ্রেডের প্রোডাক্ট বানাইতে আরো অনেক টাকা দরকার, মানে আরো অনেক মানে এমপ্লয়ি দরকার, অনেক স্কিলফুল লোক দরকার। সো আমাদের তো টাকা ইনভেস্টমেন্ট কম ছিল, 40 লাখ। 40 লাখ টাকার ভিতরে আমাদের অফিস রেন্ট করা লাগছে, এই সব কিছু করা লাগছে। করে ধরেন আমরা এই আইডিয়াটা মানে আমরা একটা স্টেজ পর্যন্ত নিয়ে গেলাম। তো যখনই এটা এমবিপিটা উইন হবে তখন বেসিক্যালি এগেইন এখানকার যে শেয়ার হোল্ডার, মানে আপনার যে বিজনেসের মেইন মালিক, মানে এই একটা স্টার্টআপের যে কো-ফাউন্ডার বা ফাউন্ডার, এদের মেইন রিজন মানে 1 নাম্বার কারণটাই থাকে, মানে এদের এখানে একটা প্রধান কাজ থাকে, সেটা হচ্ছে কোম্পানিতে ইনভেস্টমেন্ট কালেক্ট করা। মানে স্টার্টআপে ইনভেস্টমেন্ট লাগবেই লাগবে, আদারওয়াইজ কিন্তু আপনি পারবেন না। সো এই যখনই আপনার বিজনেস গ্রো করতেছে, আপনি দেখতেছেন আপনার প্রোডাক্টটা উইন, মানুষ চলতেছে মার্কেটে, তখনই আপনার
মার্কেটে ইনভেস্টরদের সাথে কানেক্ট হতে হবে। সো দেখা যাবে আপনি আরো অনেক 10 জন ইনভেস্টরের সাথে আপনি কানেক্ট হয়েছেন, আপনি পিচিং করছেন, আপনার আইডিয়াটা বলছেন যে আমাদের এরকম একটা আইডিয়া, বাংলাদেশে এই সম্ভাবনা আছে, এটা খুব ভালো চলবে। সো এই যে চলবে, এটার বিনিময়ে আপনি হচ্ছে কিছু স্ট্র্যাটেজি, মানে আপনি বলতেছেন যে আমি জাস্ট বসে নাই, আমি অলরেডি এটা আমার 10 জনের একটা টিম আছে, ওই আমার মিরপুর ডিএইচএস একটা অফিস আছে, এবং অলরেডি আমরা সফটওয়্যার বানাই ফেলছি, বানায় অলরেডি মার্কেটে আমরা দিছি, এবং গ্রাহক আমাদের সফটওয়্যার অনেক পছন্দ করতেছে, এনজয় করতেছে। এখন আমাদের সফটওয়্যারকে আরো বড় করতে হবে, এই জন্য আমাদের সার্ভার ইনক্রিজ করতে হবে, আমাদের আরো ম্যান পাওয়ার লাগবে, সাপোর্টের লোক লাগবে, মার্কেটিং এর লোক লাগবে। সো এই জন্য আমাদের আরো ইনভেস্টমেন্ট দরকার। তো এটাকে বলে, প্রথম ইনভেস্টমেন্টটাকে নাম হচ্ছে সিড ইনভেস্টমেন্ট, পরের ইনভেস্টমেন্টের নাম হচ্ছে মানে প্রি সিড ইনভেস্টমেন্ট। মানে প্রথমটা প্রি সিড ইনভেস্টমেন্ট, এখনটা হচ্ছে সিড ইনভেস্টমেন্ট, তারপরটা হবে হচ্ছে মানে সিরিজ এ ইনভেস্টমেন্ট, সিরিজ বি, সিরিজ সি, তারপর এভাবে যাবে আর কি, ইনভেস্টমেন্ট সিরিজ গুলো এইভাবে হয়। সো ধরেন এখন আমরা আবার ইনভেস্টমেন্ট লাগবে কোম্পানিতে, সো ইনভেস্টমেন্ট নেওয়ার জন্য, সো ধরেন আমরা পরের সিনারিওটা যদি আমরা এখানে দেখি, এটা সেকেন্ড সিনারিও যদি আমরা খেয়াল করি, এখানে আরেকজন ইনভেস্টর এখানে কানেক্ট হবে। ধরেন নতুন ইনভেস্টর মানে নতুন একজন কোম্পানিতে কানেক্ট হবে। নতুন একজন কানেক্ট হবে কেন? কারণ আমার তো আরো টাকা দরকার, কোম্পানিতে আরো টাকা দরকার, টাকা ছাড়া আমি বিজনেস তো রান করতে পারবো না। সো টাকা আমি কিভাবে পাবো? আমার আবার কোম্পানির শেয়ার সেল করতে হবে, মানে কোম্পানিতে নতুন শেয়ার ইস্যু করতে হবে এবং ওই শেয়ার সেল করতে হবে। স্টার্টআপ এভাবে চলে। আচ্ছা, ধরেন এই নতুন যে শেয়ার ইস্যু হবে, তখন এই লোককে ধরেন আমরা ওনার সাথে এগ্রিমেন্ট করলাম যে আমরা তাকে 20% শেয়ার দিব। ব্যাপারটা খেয়াল করেন, আমরা তাকে 20% শেয়ার দিব, এবং এটার বিনিময়ে সে আমাদেরকে 1 কোটি টাকা দিবে। সাপোজ সে 1 crore টাকা দিবে, মানে 1 কোটি টাকা 20% এগেইনস্টে দিবে। এখন দেখেন ব্যাপারটা খেয়াল করেন, কোম্পানি কিন্তু 1 টাকাও লাভ করে নাই এখনো, মানে গ্রাহকের থেকে 1 টাকাও কোম্পানি এখনো বেনিফিট করে নাই, জাস্ট 40 লাখ টাকা উল্টা লস করছে কোম্পানি, মানে প্রোডাক্ট ডেভেলপমেন্ট পারপাসে 1 টাকাও রেভিনিউ হয় নাই। তারপরেও এই কোম্পানি কিন্তু বড় হয়ে গেছে, কোম্পানি কিন্তু গ্রোথ হয়েছে। কেমনে হয়েছে আমি জাস্ট বোঝাচ্ছি। দেখেন, প্রথম এই যে ইনভেস্টর 1, সে যখন 20% শেয়ার কিনছিল কোম্পানির, তখন সে কত পার্সেন্ট, মানে 20% শেয়ারের জন্য 40 লাখ টাকা দিছিল, তাই না? এবং তখন মানে কোম্পানির টোটাল নেট ভ্যালুয়েশন কত ছিল, মানে টোটাল কোম্পানির ভ্যালুয়েশনটা কত ছিল? টোটাল কোম্পানির ভ্যালুয়েশন ছিল এই যে এই সংখ্যাটা। যদি আপনি এখানে যান, আমি এই সিনারিওটা থেকে যদি দেখাই, এখানে আমি একটু সামারি টেনে দিই, টোটাল যদি আমি সামারি টেনে দিই তাহলে এটা বুঝবেন, ইকুয়াল টু সাম। ধরেন আমি এখানে জাস্ট একটা সামারি টেনে দিলাম। আচ্ছা, এটা সাম হবে না, এটা 100 টাকা 100 হবে। ওকে, দেখেন এটা হচ্ছে আমাদের কোম্পানির টোটাল ভ্যালুয়েশন কত, মানে এই 40 লাখ টাকা সে দিছে 20%-এর জন্য, তার মানে 100% সে কোম্পানির দাম তাহলে কত? 100% কোম্পানির দাম হচ্ছে 2 কোটি টাকা। মানে যখন সে কোম্পানির যখন অস্তিত্বই ছিল না, তখন আমার জাস্ট আইডিয়াটা যে দিছে, এই আইডিয়াটার আমরা ভ্যালুয়েশন ধরছি এত টাকা, মানে ভ্যালুয়েশনটা কাউন্ট হয় পরবর্তীতে আমার কোম্পানি কোথায় যেতে পারে সেটা ক্যালকুলেশন করে। সো আমার যে ইনভেস্টর, সে যে আমাকে এই 20% মানে নিল, একটা কোম্পানির কিছুই নাই, সেখানে 20% শেয়ার নিল 40 লাখ টাকার বিনিময়ে। সেটা কেন করছে? ওই যে 2-3 বছর পরে আমাদের কোম্পানি, আমাদের প্রোডাক্টটা মার্কেটে যদি গ্রো করে, তাহলে প্রচুর রেভিনিউ জেনারেট করবে, সে সেই চিন্তা করে আগে কিনছে, মানে পরে কি ঘটবে সেটা সে আগে কিনছে। একদম সিম্পলি বলে দিই ভাই, আপনি তাহলে বুঝবেন। ধরেন মানে প্রথম, মানে এটা যদি 3 বছর পরে কেউ কিনতো তাহলে এই টাকাই লাগতো, মানে এর চেয়ে বেশি টাকা লাগতো, এখন কিনছে দেখে তার লাগছে। ব্যাপারটা খেয়াল করেন, আপনারা যখন দেখবেন যে ওই যে ডেভেলপার কোম্পানি, যখন আপনার ধরেন জায়গা আছে, ফর এক্সাম্পল দেখবেন আপনার ঢাকায় কোনো একটা জায়গা আছে, ওখানে 10 তলা একটা বিল্ডিং তোলা যাবে। তো ওই বিল্ডিংটা তোলার জন্য দেখবেন, মানে ফ্ল্যাট যে বিক্রি হয়, ফ্ল্যাট বিক্রি হওয়ার 2টা স্টেজ আছে। একটা হচ্ছে বিল্ডিং একদম তোলা রেডি, তারপরে একদম সব ডান, আপনি যাবেন, টাকা দিবেন, আপনি আপনার ফ্ল্যাটে উঠে যাবেন, এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে জাস্ট ডেভেলপার কোম্পানি জমিটা নিছে, মানে ওই মালিকের থেকে জমিটা নিছে, নেওয়ার পরেই সে ফ্ল্যাট বিক্রি করা শুরু করে দিছে, সরি, সে ইনস্ট্যান্ট ধরেন ফ্ল্যাট বিক্রি করা শুরু করে দিছে। এখনো কিন্তু ফ্ল্যাট রেডি হয় না, জাস্ট এটা জমি। সো এই যে ফ্ল্যাট বিক্রি করা শুরু করে দিছে, মানে জাস্ট ছবি দেখায় ফ্ল্যাট বিক্রি করা শুরু করে দিয়ে, তখন ফ্ল্যাট কিনলে আপনি যদি ফ্ল্যাট বুকিং দেন, তখন আপনি একটু কমে পাবেন, কারণ এখনো রেডি আপনি ওই জায়গায় কিনছেন। সেম জিনিস, একই কনসেপ্ট এখানে অ্যাপ্লাই হচ্ছে। আপনার বিজনেস যখন স্টেবল হয়ে যাবে, যে বিজনেসটা প্রতি বছরে আপনার 12 কোটি টাকা প্রফিট জেনারেট করতেছে, ফর এক্সাম্পল যদি সাকসেস হয়, তো 12 কোটি টাকা প্রফিট জেনারেট করলে ওই বিজনেসের 20% শেয়ার নিলে আপনার কয় টাকা দিতে হবে? 5-7 কোটি টাকা দিতে হবে।
মানে যেহেতু আপনার এন্ডে প্রায় ইয়ারলি প্রতি বছর আপনি নিজে এখান থেকে 2 কোটি টাকার উপরে রেভিনিউ জেনারেট করতেছেন, কি তার মানে আপনার এখানে হিউজ একটা বড় রেভিনিউ দিতে হবে, দিয়ে তো ওই স্টেকটা কিনতে হবে। সো আপনি ওই সময় না কিনে যদি এটা 3 বছর আগে কিনেন, যখন কোম্পানিটা ফরমেশনই হয় নাই, তখন কিনলে আপনি এটা কমে পাচ্ছেন। ব্যাপারটা এরকম, এটা 2-3 বার দেখবেন তাহলে বুঝবেন, একটু মাথাটা খাটাইলেই বুঝবেন। এটা আমি জানি না মাথার উপর দিয়ে যাচ্ছে কিনা ব্যাপারগুলো। সো এই বিষয়টা এখানে গেছিল যে 20% শেয়ারের দাম, মানে 20% শেয়ারের দাম ছিল 40 লাখ টাকা যখন কোম্পানি প্রথম স্টেজে ছিল। 6 মাস পরে যখন প্রোডাক্ট রেডি হয়ে গেছে, তখন আমি আবার 20%ই সেল করছি নতুন, কিন্তু এই 20%-এর দাম এখন কত হয়েছে? 1 কোটি টাকা। তার মানে 100%-এর দাম কত? 5 কোটি টাকা। কোম্পানির আগের ভ্যালুয়েশন ছিল, ব্যাপারটা খেয়াল করেন, কোম্পানির আগের ভ্যালুয়েশন ছিল 2 কোটি টাকা, এখন হয়ে গেছে 5 কোটি টাকা। তার মানে কি? কোম্পানি গ্রো করছে, কোম্পানি বড় হয়েছে। কোম্পানি যদিও কোনো প্রফিট জেনারেট করে নাই, বাট কোম্পানি কিন্তু বড় হয়ে গেছে। আমি মনে হয় বুঝাইতে পারছি পারটা, কোম্পানি বড় হয়েছে এবং আপনি যে শেয়ার হোল্ডার ফামিদ বা হাসান বা ইনভেস্টর ওয়ান, ওদের কিন্তু অলরেডি কোম্পানির প্রফিট না করলেও ওর ইন্ডিভিজুয়াল প্রফিট হয়ে গেছে। কেমনে হয়েছে এটাই বুঝাচ্ছি। ধরেন এই 20% সে স্টেক সে নিছে, এটার বিনিময়ে ধরেন সে সাপোজ কত পার্সেন্ট শেয়ার দিছে, ফর এক্সাম্পল ধরেন আপনি তাকে আমরা 50,000 শেয়ার দিলাম, 50,000 না, ধরেন 20%-এর জন্য ধরেন 50,000 শেয়ার দিলাম। মানে এটা অ্যাকচুয়ালি অ্যাকুরেট হিসাবটা করাটা টাফ, আমি অ্যাকুরেট হিসাবটা করতেছি না। একটা মিনিট, সরি, এটা তো মনে হয়, আচ্ছা আমি একটু কাজ করি, এটা একটু সবটার উপর দিয়ে দিই, নাম্বার ফরম্যাটিং। ওকে, 50,000 শেয়ার দিলাম, 50,000 শেয়ার, এবং দাম কত হইলো, ভ্যালু কত, মানে এটার এই 50,000 শেয়ারের ভ্যালু কত? 1 কোটি টাকায়, যে 1 কোটি টাকা ইনভেস্ট করছে। সো এখানে 1 কোটি টাকা যাবে। সো আমি এখানে 1 কোটি টাকা বসাচ্ছি। সো 1 কোটি টাকা বসাইলাম। এখন এই শেয়ারের দাম আগেরটা কিন্তু কোম্পানি ওপেনিং এর সময়, এটা ছিল কোম্পানি ওপেন করার সময় আপনি আপনার মতো করে একটা শেয়ারের দাম দিছিলেন। এখন কিন্তু আপনি আপনার মতো করে দিচ্ছেন না, এখন অ্যাকচুয়ালি ভ্যালু হইছে, আরেকজনকে কাছে সেল করছেন। সো ভ্যালু যখন হবে, তখন এটা কেমনে বের হবে? এটাকে ভাগ দিতে হবে, মানে এখানে ইকুয়াল দেন, ফর্মুলাটা হবে এই টোটাল ভ্যালুকে আপনি ভাগ দিবেন শেয়ার দিয়ে, তাইলে এটা শেয়ারের দাম বের হবে। কত হইলো? 200 টাকা করে হইলো। কোম্পানি শেয়ারের দাম কিন্তু বেড়ে গেল। সো এখন প্রত্যেকের দামই তাহলে বাড়বে, এখানে টান দিয়ে সবারটা, সরি, এখানে 200 টাকা করে সবারটাই হবে। সো মানে শেয়ারের দাম যেহেতু ইনক্রিজ হয়েছে কোম্পানির, তার মানে সবারটাই ইনক্রিজ হয়েছে। এখন শেয়ারের দাম কেন বাড়ছে? আপনি আপনার এই মুহূর্তে কোম্পানির যে শেয়ার ছিল এটা বিক্রি করতে পারছেন বেশি দামে, মানে 6 মাস আগে যে দামে বিক্রি করছিলেন, 6 মাস আগে 20% শেয়ার বিক্রি করছিলেন 40 লাখ টাকায়, এখন আপনি 20% শেয়ার বিক্রি করছেন সাপোজ 1 কোটি টাকায়। তার মানে কি? আপনার কোম্পানির শেয়ার ডাবল হয়ে গেছে, তাই না? সো এখন 200 টাকা করে হয়েছে। ওকে, এখন সবার ভ্যালুয়েশন এখানে ইনক্রিজ হয়ে গেছে। এখন আমরা যদি এখানে একটা টোটাল টানি, টোটাল টানলে ইকুয়াল দিব, সাম দিলাম, এন্ড এটাকে টান দিয়ে আমরা এই পর্যন্ত নিয়ে আসলাম, এখানে 800 হয়ে গেছে। সো এটা যোগ হবে না, এটা অলওয়েজ 200, এটা 200 টাকা ফিক্সড হবে, এটা তো বাড়ার কথা না। কিন্তু এখানে একটা ইস্যু আছে, দেখেন এই যে 5 কোটি টাকা কোম্পানির ভ্যালুয়েশন হয়ে গেছে। সো এখানে ভ্যালুয়েশন বাড়ছে, যেটা আগের বার ভ্যালুয়েশন ছিল 2 কোটি, এখন ভ্যালুয়েশন হয়েছে 5 কোটি। এই ইনভেস্টরের এখানে ইনভেস্টমেন্ট ছিল কত? তার স্টেকের এগেইনস্টে 40 লাখ, কারেন্টলি তার স্টেকের এগেইনস্টে 80 লাখ হয়ে গেছে, মানে সে 40 লাখ টাকা ইনভেস্ট করছিল, এখন তার এটা শেয়ারের দাম বেড়ে অলরেডি হয়ে গেছে কত? 80 লাখ। তার মানে সে কিন্তু প্রফিটে, কোম্পানি 1 টাকাও লাভ করে নাই ইউজারের থেকে, এখনো কোম্পানি বার্নিং মডেলে আছে, বাট তারপরেও কিন্তু সে এখানে 40 লাখ টাকা প্রফিট করে ফেলছে। কেমনে? তার শেয়ারের দাম বেশি দামে বিক্রি হয়েছে। আচ্ছা, ওকে, এখন একটা জিনিস খেয়াল করেন, এখানে স্টেকের ব্যাপারে এখন কিন্তু যে পার্সেন্টেজে 120% হয়ে গেছে। 120% কিন্তু কোনোদিনই হইতে পারবে না, একটা কোম্পানির শেয়ার কোনোদিন 120% হইতে পারে না, এটা 100% হইতে হবে। সো এটা ক্যালকুলেশনটা কিভাবে হবে তখন? এই ক্যালকুলেশনটা আমি দেখাচ্ছি। সাপোজ পার্সেন্টেজ ক্যালকুলেটরের হেল্প নিতে পারি আমরা, তাহলে হিসাবটা ইজিলি করতে পারবো। এই যে এখানে যদি আমরা দেখি, আমরা যেটা করবো, এই যে এটা হচ্ছে টোটাল শেয়ার, তাই না? এই সংখ্যাটাকে আমরা হচ্ছে, সরি, এই সংখ্যাটাকে আমরা এখানে ভাগ দিব, সাপোজ হচ্ছে 50,000 না, এখানে কত পার্সেন্ট, কত আছে? 80,000। সো আমি এটাকে ধরেন 80,000 দিয়ে ভাগ দিই, তাহলে আমি মানে শেয়ারটা, আমার শেয়ার তো আরেকজনের কাছে চলে গেছে, সরি, এটা আচ্ছা ভুল হয়েছে, একটা মিনিট। জাস্ট একটা মিনিট, এই ফর্মুলাটা, এই ক্যালকুলেশনটা কেমনে কাজ করে?
এইটা তো পার্সেন্টেজ ক্যালকুলেট হচ্ছে, সো একটা মিনিট, ইয়েস এটা কাজ করতেছে, ফাইন। ওকে, আমাদের টোটাল শেয়ার কত এখানে দেখলাম, টোটাল শেয়ার হচ্ছে কত 2.5 লাখ। এই 2.5 লাখ শেয়ার থেকে আমি যদি 80,000 শেয়ারের পার্সেন্টেজ বের করতে চাই তাহলে কত বের হবে, 32%। তার মানে আমার শেয়ার আগে ছিল কত, আমার শেয়ার আগে ছিল হচ্ছে, এখানে দেখেন খেয়াল করেন, আমার শেয়ার ছিল 40%, বাট যখন নতুন মেম্বার যুক্ত হয়েছে, আরেকজন মেম্বার যে 20% শেয়ার পাইছে, সেটা তো সে আমাদের থেকেই যাবে, কোম্পানি তো এই 3 জনের থেকে শেয়ারটাই তো ওর কাছে যাবে, তাই না? আমার থেকে কিছু কমবে, হাসানের থেকে কিছু কমবে, ইনভেস্টর ওয়ানের থেকে কিছু কমবে, কমেই তো গিয়ে পুরো ওই নতুন ইনভেস্টরের জন্য শেয়ারটা হবে, তাই না? সো আমার এখান থেকে 8% চলে গেছে, তো হাসানের থেকে চলে যাবে 8%, মানে হবে 32%। অ্যান্ড ইনভেস্টর 1 যে ছিল তার ছিল 20%, এখন 20% কত হয়েছে, এখানে যদি আপনি দিয়ে দেন 40,000, তাহলে ওর হয়ে গেছে 16%। এই হিসাবটা কিন্তু অ্যাকচুয়ালি এখানে একটু এদিক সেদিক হইতে পারে, কারণ এই হিসাবটা আরো একুরেটলি করতে হয়, সময় নিয়ে করতে হয়, সো আমি জাস্ট র্যান্ডমলি বুঝাচ্ছি বোঝার সুবিধার্থে। তো এইভাবে যখন আমরা করলাম, দেখেন না এখানে কিন্তু 100% মিলে গেছে। সো আমার এখন কোম্পানি, মানে যখন কোম্পানি ভ্যালুয়েশন ইনক্রিজ হয়েছে, তখন আমার শেয়ারের দাম হইলো কত, 32% আমার হইলো, হাসানের 32%, ইনভেস্টর 1 এর হয়ে গেছে 16%, এন্ড ইনভেস্টর 2 যে নতুন জয়েন করছে তার 20%। তো এই হইলো সেকেন্ড রাউন্ড। এখন এই সেকেন্ড রাউন্ডে 1 কোটি টাকা ইনভেস্টমেন্ট পাই, আমি কি করব, আমি আরো এমপ্লয়ি হায়ার করব, হায়ার করে আরো তাড়াতাড়ি এটাকে প্রোডাকশন গ্রেডে নিব, মানে আমার যে সফটওয়্যারটা ওটাকে আমি প্রোডাকশন গ্রেডে নিব, নেওয়ার পরে এটা আমরা লঞ্চ করে দিব, মানে আমরা ফার্স্ট ভার্সন এটা রিলিজ করে দিব মার্কেটে। তো রিলিজ করার পরে ধরেন এই সফটওয়্যারটা মোটামুটি 200-300 মানুষ ইউজ করতেছে, মানে 300 মানুষ আমরা ধরেন বেটা ভার্সন বা আলফা ভার্সন রিলিজ করলাম, রিলিজ করার পরে 300-400 বা 500 মানুষ আমাদের সফটওয়্যারটা ইউজ করতেছে। সফটওয়্যারটা ইউজ করার পরে তারা হচ্ছে বিভিন্ন ফিডব্যাক দিচ্ছে যে আমাদের এই ফিচারটা হইলে ভালো, ওই ফিচারটা হইলে ভালো, এখানে এটা সমস্যা, এটা সলভ করেন, ওটা সলভ করেন। আমরা এই রিকোয়ারমেন্ট গুলো নিয়ে আমরা এটা সলভ করলাম। সলভ করার পরে আমরা যখন দেখলাম যে না, এই 500 জন ইউজার হ্যাপি, আমাদের সার্ভিস ইউজ করে সে এনজয় করতেছে, তখন আমি এটাকে কিন্তু স্কেল করব এখন, কারণ হঠাৎ করে স্কেল করলে সমস্যা, এখন আমার স্কেল করতে হবে। তো স্কেল করার জন্য আমার কি করতে হবে, এখন 500 ইউজার আছে, 500 ইউজার থাকলে আমার এই সফটওয়্যারটা মেইনটেনেন্স এত ঝামেলা হবে না। বাট যখনই আমি চিন্তা করবো যে আমার এখন 2000 ইউজার হইতে হবে, তো যখন 2000 ইউজার আমাদের এখানে হবে, তখন কিন্তু আমার কাস্টমার সাপোর্ট বড় করতে হবে, আমার মার্কেটিং ডিপার্টমেন্ট বড় করতে হবে, আমার ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট আরো বড় করতে হবে। কারণ ইন দ্য মিন টাইম আমি মার্কেটে চলে গেছি, এতদিন আমি লুকায় লুকায় কাজ করতেছিলাম, এখন মার্কেটে আসি। তার মানে আমার কম্পিটিটররা এই মুহূর্তে অলরেডি জেনে গেছে আমার সম্পর্কে, তারাও আমার এই সেম কনসেপ্ট কপি করা শুরু করছে। তার মানে এখন যদি আমি খরগোশের গতিতে আগাইতে থাকি, তাহলে কিন্তু আমার আগে তারা মার্কেট ধরে ফেলবে। সো আমাকে এখন খুব দ্রুত দৌড়াইতে হবে, তাড়াতাড়ি যেতে হবে, অনেক দ্রুত স্কেল করতে হবে। সো স্কেলিং স্টেজে যাওয়ার জন্য, যেহেতু আমার কনসেপ্ট উইন করছে, 500 মানুষ ইউজ করতেছে, তারা আমাকে টাকা দিচ্ছে, আমি যে ড্রিম দেখছিলাম 3 বছর পর যেটা ঘটবে, সেটা ঘটার আমি অলমোস্ট অনেকটা কাছাকাছি চলে গেছি। তো এখন আমার কাজ হচ্ছে এটাকে স্কেল করা। ওই স্কেল করার জন্য দরকার আমার টাকা। সো আমি টাকা কেমনে পাবো, এগেইন আমি ইনভেস্টর হান্ট করব। সো এই থার্ড রাউন্ডের ইনভেস্টমেন্টকে আমরা বলতে পারি, এটাকে বলে যে সিরিজ এ ইনভেস্টমেন্ট। প্রথমটার নাম কি, সিড, মানে প্রি সিড রাউন্ড ইনভেস্টমেন্ট, পরেরটা হচ্ছে সিড রাউন্ড ইনভেস্টমেন্ট। এখন বর্তমান যেটা 3 নাম্বার রাউন্ডে যেটা হচ্ছে, এটার নাম হচ্ছে সিরিজ এ ইনভেস্টমেন্ট। এই সিরিজ এ ইনভেস্টমেন্টটা বেসিক্যালি মোটামুটি আপনি শিওর শর্ট হয়ে আপনি ইনভেস্ট করতেছেন, এর আগের গুলা কিন্তু আপনি রেভিনিউ জেনারেট করেন নাই। এই সিরিজ এ তে যখন যাবেন, তখন আপনার কোম্পানি কিছুটা রেভিনিউ জেনারেট করতেছে, মানে আপনি যে স্বপ্ন দেখছিলেন এটা এখনো ওই কল্প কাহিনীতেই না, এটা বাস্তবে ঘটতেছে, আপনার চিন্তা ভাবনা, এটা বাস্তব ইম্প্যাক্ট দেখা যাচ্ছে, ইনভেস্টর সেটা দেখতে পাচ্ছে, তখন এটা আরো বেশি দামে মানুষ কিনবে। সো এখন আপনি যখন ইনভেস্টর পিচিং করতে গেছেন, তখন আপনি ডেফিনেটলি বলতেছেন যে আমরা অলরেডি এরকম একটা কনসেপ্ট আমরা রান করছি, তার মধ্যে আমরা প্রায় আমাদের কোম্পানিতে 1,40,00,000 টাকা ইনভেস্ট করছি। কারণ আপনি প্রথম পাইছিলেন 40 লাখ টাকা ইনভেস্টমেন্ট, এবং পরের ইনভেস্টর থেকে নিছেন 1 কোটি টাকা ইনভেস্টমেন্ট, মানে 1,40,00,000 টাকা আপনার কোম্পানিতে ইনভেস্ট হয়ে গেছে। এটার অলরেডি আপনার ধরেন বিশাল এক অফিস আছে, আপনার অফিসে বিশাল অ্যাসেট আছে, আপনার প্রায় 30 জনের একটা টিম আছে। সো এই টিমকে এখন চালাইতে গেলে আপনার আরো টাকা দরকার, আপনার আরো স্কেল করা দরকার। সো তখন আপনি বেসিক্যালি আপনি যাবেন, এই সিরিজ এ রাউন্ড ইনভেস্টমেন্ট কোনো ব্যক্তি আসলে করে না। প্রথম দুইটা ইনভেস্টমেন্ট যেহেতু ছোট ছোট অ্যামাউন্ট, 40 লাখ আর 1 কোটি, এগুলো বেসিক্যালি কোনো একটা ব্যক্তি করে। বাট যখনই এটা হবে সিরিজ এ ইনভেস্টমেন্ট, এটা হবে অনেক বড় ইনভেস্টমেন্ট, অ্যাকচুয়ালি 4-5 কোটি, বা অ্যাকচুয়ালি এটা $1 মিলিয়ন থেকে স্টার্ট হয়, মানে একটা স্ট্যান্ডার্ড মেনটেন হয়, তো 1 মিলিয়ন থেকে স্টার্ট হয় আর কি। সো $1 মিলিয়ন মিনস মানে 10 কোটি টাকা বা 5 কোটি টাকা এরকম অ্যামাউন্ট স্টার্ট হয় আর কি। সো আপনি যদি সিরিজ এ ইনভেস্টমেন্ট গুলো দেখেন, বাংলাদেশে অনেক কোম্পানি অলরেডি পাইছে,
তো তাদের ফিগার গুলো এরকমই $1 মিলিয়ন $2 মিলিয়ন এরকম পায় আর কি। সো ওই রাউন্ডের ইনভেস্টমেন্ট যখন আপনি নিবেন, মানে সিরিজ এ ইনভেস্টমেন্ট যখন আপনি নিবেন, তখন আপনার ধরেন আপনার বিজনেস অলরেডি চলতেছে, সেটা আপনি দেখাইতে পারতেছেন, দেখাই আপনি ইনভেস্টরটা নিচ্ছেন। সো এই যখন এই সিরিজ এ ইনভেস্টমেন্ট নেওয়ার সময় যেহেতু টাকাটা অনেক বড়, এটা কোনো ইন্ডিভিজুয়াল ব্যক্তি আসলে ইনভেস্ট করতে পারে না, এটা ইনভেস্ট করে বেসিক্যালি কোনো কিছু কোম্পানি আছে, তারা এদের এই কোম্পানিগুলোর নাম হচ্ছে ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম। আপনি যদি একটু সার্চ করেন, আমি দেখাই দিই কয়েকটা। ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম যদি লিখে সার্চ করেন, এই ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম লিখে সার্চ করলে আপনি হচ্ছে অনেক অনেক ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম আপনি পেয়ে যাবেন। সো আমি হচ্ছে এখানে একটা কাজ করি, এখানে বাংলাদেশ লিখে দিই, বাংলাদেশে বেশ কয়েকটা ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম আছে। আচ্ছা, এই যে একটা আছে venture.com, বাংলাদেশ ভেঞ্চার, এটা হচ্ছে আপনার আর ওই যে কি বলে এই কোম্পানিটার নাম হচ্ছে মানে এই যে ড্যাফোডিলের সুবুর খান আছে, ওনার হচ্ছে এটা ভেঞ্চার ক্যাপিটাল। আপনি যদি এখানে যান, হ্যাঁ এই যে সুবুর খান, ওনার হচ্ছে এই কোম্পানিটা বেসিক্যালি ওরা বিভিন্ন জায়গায় ইনভেস্ট করছে। যদি ওদের পোর্টফোলিওতে যান তাহলে দেখতে পারবেন যে ওরা কোন কোন জায়গায় ইনভেস্ট করছে। যেমন ধরেন এই যে টেক্সটুন নামে একটা কোম্পানিতে ইনভেস্ট করছে তারা, তারপরে এই যে এখানে এখানে ডিজিটাল মানুষ নামে একটা অ্যাপ আছিল, ওটার মধ্যে তারা ইনভেস্ট করছে। তারপর আলো নামে একটা অ্যাপ আছে, ওটাতে ইনভেস্ট করছে। উইন্ডো বুকিং, তারপরে এই যে এরকম এখানে গেলে আপনি ওদের পোর্টফোলিও গুলো দেখতে পারবেন আর কি। হ্যাঁ, এগুলোতে তারা বেসিক্যালি ইনভেস্ট করছে আর কি। সো আরো ওরা ইনভেস্ট করে বিভিন্ন জায়গায়, আপনি যদি জানেন। এবং ক্লোজ ইনভেস্টমেন্ট আছে কি কি, আচ্ছা এগুলো তাদের রানিং ইনভেস্টমেন্ট, মানে এগুলো এখনো তাদের সাথে কি লেখছে এটা আপনারে.com নাকি, যে হোয়াটএভার। সো এই টাইপের বিভিন্ন জায়গায় তারা ইনভেস্ট করছে আর কি। তারপরে যদি আরেকটা কোম্পানি আছে, এটার নাম হচ্ছে বিডি ভেঞ্চার সম্ভবত, ইয়েস বিডি ভেঞ্চার, এরকম আরো বেশ কিছু আছে। বাংলাদেশি ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম গুলো এত বেশি অ্যাক্টিভ না, ইন্ডিয়ান ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম গুলো বেশি অ্যাক্টিভ। সো এখানে যদি যান, এটাও হচ্ছে আপনার অনেক কোম্পানিতে ইনভেস্ট করছে। যদি আপনি যান পোর্টফোলিওতে যান, এই যে এখানে এরা ইনভেস্ট করছে, ব্রেন স্টেশনে ইনভেস্ট করছে। তারপর হচ্ছে যান্ত্রিক নামে একটা অ্যাপ আছে, ওই যে আপনার গাড়ি যদি নষ্ট হয়ে যায় তাহলে ওই রাস্তায় এসে গাড়ি ঠিক করে দিবে। সো এই হ্যান্ডি মামা নামে একটা অ্যাপ আছে, এইটা আছে। তারপরে সি ওয়ার্ক আছে। এখানে বেশ কিছু কোম্পানি আছে, এগুলোতে ইনভেস্ট করছে। যে এসো শিখি, মানে হচ্ছে আপনার একটা ই লার্নিং কি লিখছে ইন্টারেক্টিভ, এটা কি কোনটা এটা জানি না, চিনতে পারি না এটা কোনটা। একটা আছে ইন্টারেক্টিভ কেয়ার, এটা না মনে হয়। আচ্ছা, ডক্টর ওলাতে ইনভেস্ট করছে। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার এই যে এসো শিখি, তারপরে এই যে এইসব জায়গায় তারা বেসিক্যালি ইনভেস্ট করছে। হ্যাঁ, তো এক্সিটে যদি যাই, এক্সিট কি কি অলরেডি এইগুলো অলরেডি এক্সিট হয়ে গেছে, মানে তারা বের হয়ে গেছে ইনভেস্টমেন্ট, মানে ওরা আসলে ইনভেস্ট করে একটা টাইমে বের হয়ে যায়। বের হওয়ার পার্ট এখন আসি না, আমি আসবো। সো এই ওয়েতে বেসিক্যালি ইনভেস্টমেন্ট পার্টটা এখানে এভাবে কাজ করে, এরা ইনভেস্ট করে। আপনি যদি এখানে যান ইনভেস্ট নাও এ, সরি এখানে এদের এখানে মনে একটা অপশন আছে, কোথায় জানি ইনভেস্টমেন্ট প্রসেসে মনে এরা বলে দেয় আপনার আইডিয়াটা জমা দিতে হবে, তারপরে এদের ইনভেস্টমেন্ট সাইজ কই, না একটা মিনিট, এদের ইনভেস্টমেন্ট অ্যাপ্লাই ফর ইনভেস্টমেন্ট, এদের প্রসিডিউর, এদের ওয়েবসাইট যদি আপনারা একটু খেয়াল করেন, আমি আসলে অনেকদিন যাবত দেখি না আসলে। এটা কই লিখছে, এখানে কোনো একটা জায়গায় মনে হয় লিখছে, কই জানি। মানে বেসিক্যালি ওরা ওরা হচ্ছে আপনার 3 কোটি টাকা পর্যন্ত ইনভেস্ট করে। এখানে কই লিখছে এটা, আরে এটা খুঁজে রাখলে ভালো হতো। মানে একটা মিনিট, অ্যাবাউট আস, পিপল, পোর্টফোলিও, ফান্ড, এখানে কি কোথাও লিখছে? এখানে লিখে নাই। ইনভেস্টমেন্ট প্রসেসে থাকতে পারে নাকি, এরা ওয়েবসাইট চেঞ্জ করছে মনে হয়। আমি আগে দেখছিলাম এখানে একটা প্রসেস ছিল। আচ্ছা, ওদেরটা আমি জানি, ওদেরটা আমি বলে দিই। সংখ্যাটা হচ্ছে ওরা বেসিক্যালি আপনার 3 কোটি টাকা পর্যন্ত ইনভেস্ট করে, এবং এটার জন্য সর্বোচ্চ তারা শেয়ার নেয় হচ্ছে মিনিমাম 10% এবং ম্যাক্সিমাম হচ্ছে 49%। মানে এটা হচ্ছে ভেঞ্চার ক্যাপিটাল ফার্মের প্রত্যেকটা ভেঞ্চার ক্যাপিটাল এটা মানে মেনটেন করে যে ওরা কখনোই মানে স্টেক হোল্ডারের থেকে বেশি শেয়ার নেয় না। ওরা হচ্ছে সর্বনিম্ন মানে শেয়ার নেয় 10% এবং সর্বোচ্চ শেয়ার নেয় হচ্ছে 49%। এটা ডিপেন্ড করে আপনার কনসেপ্টের উপর। সো এই অনুযায়ী ওরা নেয় এবং ওরা 3 কোটি টাকা পর্যন্ত ইনভেস্ট করে, মানে ওদের প্রসেস অনুযায়ী ইনিশিয়াল লেভেলে, পরে আরো বাড়ায়। সো এই হচ্ছে আপনার এটা সুবুল খানের যে কোম্পানি আছে ওইটাও সেম এরকমই, ও একই প্রসেস অ্যাপ্লাই করে। আচ্ছা, আমরা যে স্টেজে ছিলাম, ধরেন এই 3 নাম্বার স্টেজে ইনভেস্ট করে বেসিক্যালি একটা বড় কোম্পানি, যেমন আচ্ছা গ্লোবাল একটা কোম্পানির নাম দেখাই দিই, তাহলে আপনাদের ওয়াই কম্বিনেটর, এটা হচ্ছে গ্লোবাল কোম্পানি স্টার্টআপ। এরা বেসিক্যালি ইন্টারন্যাশনাল প্রচুর কোম্পানিতে ইনভেস্ট করে
এরা প্রায় 4000 মানে স্টার্ট আপে ইনভেস্ট করছে এবং কম্বাইন্ড ভ্যালুয়েশন হচ্ছে $600 বিলিয়ন। আপনি এই ওয়াই কম্বিনেশনটা একটু আপনারা স্টাডি করবেন, তাইলে বুঝে যাবেন অ্যাকচুয়ালি কেমনে কি করে না করে, একটু ডিটেইল এটা স্টাডি করবেন। এদের অনেক ভালো রিসোর্স আছে, এদের ওয়েবসাইটে স্টাডি করলে বুঝবেন এরা কই কই ইনভেস্ট করছে। যেমন এরা স্ট্রাইপে ইনভেস্ট করছে, হ্যাঁ, এই যে এখানে দেখেন এই যে কোন কোন কোম্পানিতে তারা ইনভেস্ট করছে, সো এখানে দেখলে আপনি পুরো জিনিসটা বুঝে যাবেন। আচ্ছা, আমরা যেখানে ছিলাম যে এই ইনভেস্টমেন্ট যে ফার্ম গুলো আছে বিসি, ধরেন আমি এখানে লিখলাম সাপোজ VC1 মানে ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম মানে এখন ইনভলভ হওয়া শুরু করছে। সো ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম ধরেন আমার এখানে আসলো, আসার পরে সাপোজ আমি তার সাথে এগ্রিমেন্টে গেলাম যে 25% শেয়ার তাকে দিব, যার বিনিময়ে 25% এর এগেইনস্টে ধরেন সে 60,000 শেয়ার পাইলো, এবং এই 60,000 শেয়ারের এগেইনস্টে সে ইনভেস্ট করলো কত, 5 কোটি টাকা। 5 কোটি টাকা ইনভেস্টমেন্ট করলো, মানে তার থেকে আমরা 5 কোটি টাকা ইনভেস্টমেন্ট নিলাম। সো ওকে, 5 কোটি টাকা যখন ইনভেস্টমেন্ট নিলাম, এখন এই শেয়ার প্রাইস কত হবে? শেয়ার প্রাইস হবে লাস্ট যে আপনি সেল করছেন ওইটা হচ্ছে শেয়ার প্রাইসটা হয় আজকে। তো এটাকে আপনি ভাগ দিবেন কত দিয়ে? এইটা দিয়ে, তাইলে আপনার বেড়ে যাবে। যেমন ধরেন এই দেখেন শেয়ারের দাম কিন্তু হু করে অনেক বেড়ে গেল, খেয়াল করেন 833 টাকা হয়ে গেছে আপনার স্টেকের ভ্যালু। সো যখন 833 টাকা আপনার স্টেকের ভ্যালু হয়ে যাবে, তখন কিন্তু এই কোম্পানির ভ্যালুয়েশন সবারটা গ্রো হয়ে গেল। সাপোজ ধরেন এখন সবারটা কিন্তু 833 টাকা হয়ে যাবে, আপনারটা একা না, সবার মানে টোটাল কোম্পানির শেয়ারের ভ্যালু এটা হয়ে গেছে এবং এই সংখ্যাটা বেড়ে গেছে, এবং কোম্পানির টোটাল ভ্যালুয়েশন হয়ে গেছে এইটা, এই সংখ্যাটা মানে 17 কোটি টাকা এখন কোম্পানির ভ্যালুয়েশন হয়ে দাঁড়াইছে। যেটা আগের বার ভ্যালুয়েশন ছিল কত, 5 কোটি টাকা, এখন ভ্যালুয়েশন হয়ে গেল কত, 17 কোটি টাকা। এখন এই স্টেকটা কেমনে মানে ঠিক হবে? স্টেকটা তো ঠিক হইতে হবে। এটা কি ঠিক হয়েছে? না, এটা ঠিক হয় নাই। সো এখানে একটা কাজ করতে হবে, আমি জাস্ট এটা ইকুয়াল দিয়ে করে ফেলি। তো 6 দিলেই হবে, ওকে 6। তো এটা দিয়ে জাস্ট আমি টান দিয়ে দেই এখান এই পর্যন্ত। এটা তো বাড়বে না, 133। ওকে, তো এই হইলো টোটাল শেয়ার, এটা হচ্ছে টোটাল শেয়ার, কিন্তু এখানে পার্সেন্টেজ হয়ে গেছে 125। তো 125 তো হওয়া যাবে না, তাহলে কি হবে? এই 25% যে গেছে এটা অ্যাকচুয়ালি এই বাকি 3 জনের থেকে গেছে, বাকি 4 জনের থেকে গেছে। সো এই যে 4 জনের থেকে গেছে, এটা এখন ক্যালকুলেশনটা কেমনে হবে? জাস্ট এই যে ক্যালকুলেশনটা এইভাবে বসায় দিলেই হয়ে যায়। আমাদের এখন শেয়ার কত, 3,10,000, তাহলে এই সংখ্যাটা ইনক্রিজ হবে, ইনক্রিজ হয়ে এখানে হবে 3,10,000। 3,10,000 আর এখানে হচ্ছে 80,000 শেয়ার ছিল। তো সো এটা ধরেন আমি এখানে লিখলাম 80,000, তাহলে আমার হচ্ছে 25.80, মানে ধরেন আমি 26 বলা যায়। সো আমি এটা হচ্ছে ফামিদের আগে ছিল কত, 32, এখন হয়ে গেছে 26% শেয়ার কমে গেছে। হাসানেরও সেম হবে 26%। এন্ড ইনভেস্টর ওয়ান যা 16% ছিল, তার কত হয়েছে? 16% মানে হচ্ছে 40,000 শেয়ার ছিল, তাই না? সো এখানে হচ্ছে 40,000 দিয়ে যদি আপনি করেন, তার ছিল 13% হয় আর কি। সো তারটাও কমছে, সাপোজ 13%। এন্ড যে 20% ছিল তারটা কত হয়েছে? 50,000 এখানে ছিল, তারটা হয়েছে 16%। সো এখানে যদি দেন 16% এন্ড বাকিটা সমান। আচ্ছা, এখানে তাও স্টিল কত বেশি আছে? 106 বেশি আছে। এখানে এই হিসাবটাতে আরেকটু এদিক সেদিক করতে হবে, তখন এটা 100% মিলবে আর কি। সো আচ্ছা, আমি একটা কাজ করি, এটাকে ধরেন আমি 20% ধরলাম, এটাকে মানে 20% শেয়ারে দিয়েছি ধরেন, ফর এক্সাম্পল, হিসাব মিলানোর সুবিধার্থে আমরা এখানে 20% দিলাম। সো 20% দিলে 101%, ওই যে দশমিক গুলো ধরলে এটা মিলে যাবে। সো এটা যদি মিলে যায়, তখন এখন খেয়াল করেন এই মুহূর্তে কোম্পানির ভ্যালুয়েশন হয়ে দাঁড়াইলো এটা। আচ্ছা, কোম্পানির ভ্যালুয়েশন বেড়ে গেল কেন? আচ্ছা, এটা ক্যালকুলেশনের জন্য হয়তো বেড়ে গেছে, মানে এখানে এই ফর্মুলাটা একুরেটলি বসালে এটা ঠিক হবে, মানে এটা এখন ঠিক করতে গেলে ক্লাসের সময় চলে যাবে। বেসিক্যালি আমি যে জিনিসটা বুঝাইতে চাচ্ছি, এখন কোম্পানির ভ্যালুয়েশন কিন্তু ইনক্রিজ হয়ে গেল। কোম্পানির ভ্যালুয়েশন কেমনে ইনক্রিজ হয়েছে এই ব্যাপারটা খেয়াল করেন। 20% শেয়ার নেওয়ার জন্য তাকে ইনভেস্ট করছে সে কত, 5 কোটি টাকা। মানে 20% শেয়ারের জন্য 5 কোটি টাকা ইনভেস্ট করলে, যদি সে 100% শেয়ার নিতে চায়, তাহলে তার ইনভেস্টমেন্ট কত করতে হবে? তার মানে এটা 5x বাড়বে। 5x বাড়লে সংখ্যাটা হয় হচ্ছে অন এভারেজ কত, 25 কোটি টাকার মতো মানে এটা হওয়ার উচিত, মানে এই কোম্পানির ভ্যালুয়েশনটা। সো এখানে 22 কোটি সামথিং হয়েছে, এটা মনে হয় যে ক্যালকুলেশনে একটু মিস্টেক আছে, এটা ঠিক করলে হয়ে যাবে। সো এটা এখন ঠিক করতে যাচ্ছি না, ঠিক করতে গেলে সময় চলে যাবে, আমি আলোচনা করতে পারবো না। সো যেটা বলতেছিলাম যে এই যে মানে কোম্পানির ভ্যালুয়েশনটা ইনক্রিজ হইলো, এই আমি 5 কোটি টাকা ফান্ড নেওয়ার পরে আমি কিন্তু কোম্পানি খুব স্মুথলি রান করতে পারবো, খুব ইজিলি রান করতে পারবো। রান করে ধরেন আমার 2,000 ক্লায়েন্ট আমার হয়ে গেল, ফর এক্সাম্পল
ধরেন আমি 5 কোটি টাকা ফান্ড পাইলাম, আমি আরো 5 কোটি টাকা পাওয়া মানে কি আমি 2 বছর কোম্পানি ইজিলি চালাতে পারবো। আমার ধরেন 100 জনের টিম হইলেও সমস্যা নেই, আমি 2 বছর কোম্পানি 5 কোটি টাকা যেহেতু আমার ইনভেস্টমেন্ট আছে, লিকুইড ইনভেস্টমেন্ট। তারপরে ধরেন আমার ইনক্রিজ করলাম, মার্কেটিং ইনক্রিজ করলাম, তারপর ডেভেলপমেন্ট ইনক্রিজ করলাম, তারপর আমার কোম্পানি সাকসেসফুলি মার্কেটে চলতেছে। মার্কেটে চলার পরে আমি মানুষের থেকে এখন আমি পার মান্থ রেভিনিউ জেনারেট করতেছি কত টাকা, সাপোজ ধরেন 2000 মাস পে করতেছে 2000 টাকা করে, তার মানে ইকুয়াল টু প্রায় 40 লাখ টাকা পার মান্থ রেভিনিউ জেনারেট হচ্ছে। সো এই মুহূর্তে যেহেতু 40 লাখ টাকা রেভিনিউ জেনারেট হচ্ছে, তার এগেইনস্টে ধরেন আমাদের খরচ আছে মাসে মনে করেন 50 লাখ টাকা খরচ আছে, সমস্যা নেই। আপনার কস্ট আছে 50 লাখ টাকা, 50 লাখ টাকা খরচ, 40 লাখ টাকা মেক, 10 লাখ টাকা প্রতি মাসে আপনার লস। তারপরেও কিন্তু আপনি আপনার কোম্পানির কিন্তু গ্রোথ আছে, কোম্পানি গ্রো করতেছে, কোম্পানির ভ্যালুয়েশন রেগুলারলি বাড়তেছে। যেমন ধরেন এই যে ফামিদ, এখন আমার কথা যদি আমি চিন্তা করি, এই স্টেজে এসে ধরেন 2 বছর পরের সিনারিও, ধরেন এটা মনে করেন 2 বছর পরের সিনারিও, 2 বছর পরে আমার কোম্পানি কিন্তু স্টিল প্রফিট করে না, কোম্পানি লস করতেছে। লস করলেও আমি ব্যক্তিগতভাবে কিন্তু বেনিফিটেড হয়ে গেছি। কেমনে? আমার যে 26% শেয়ার আছে এটার ভ্যালুয়েশন কত আমি দেখতে পাচ্ছি, প্রায় 6 কোটি টাকা এটার ভ্যালুয়েশন। সো আমার যদি এখন টাকা কিছু মনে করেন যে আমার লিকুইড টাকা দরকার, আমার মনে হচ্ছে ভাই ব্যবসা তো করতেছি, আমার কিছু টাকা দরকার, তাহলে আমার 26% থেকে আমি 10% শেয়ার বাইরে সেল করে দিতে পারি। মানে নতুন কোন ইনভেস্টরের কাছে আমি 10% শেয়ার সেল করে দিব, সেল করে আমি ওইটার টাকা নিয়ে নিব, টাকা নিয়ে বাকিটা আমার শেয়ার হয়ে যাবে 16%। ওই লিকুইড আমি টাকা পেয়ে গেলাম, 10%-এ কত হয়, 10%-এ মোটামুটি 2 কোটি টাকার মতো হয়। সো আমি 2 কোটি টাকা কিন্তু আমি কোম্পানি থেকে পেয়ে গেলাম। এটা হচ্ছে আমার দেখা যাচ্ছে আমার এখানে নেট ডিসকানেক্ট হয়ে গেছিল। ও আচ্ছা আচ্ছা, না এমনি সব ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ওকে। আমার এখানে আচ্ছা রেকর্ড বন্ধ হয়ে গেছিল, আবার আমি রেকর্ড কি দিছি আবার, ওকে। আমার এখানে ডিসকানেক্ট হয়ে গেছিল, ওকে। আমরা কোথায় ছিলাম? এখানে বিসিতে ছিলাম। সো বিসি যখন 2 নাম্বার বিসি যখন আসবে, মানে আমরা যখন সেকেন্ড রাউন্ডে যাব, ওই সেকেন্ড রাউন্ডে ধরেন আমার কোম্পানি এখন প্রতি মাসে 10 লাখ টাকা করে লস করতেছে, কিন্তু লস করলেও আমি এখন আরো চাচ্ছি গ্রো করতে। মানে আমার 2000 ক্লায়েন্ট হয়ে গেছে, আমার এখন ক্লায়েন্ট বাড়াতে হবে, আমার তো খরচ মোটামুটি ডান, আমার প্রোডাক্ট ডেভেলপমেন্ট হয়ে গেছে। যখন প্রোডাক্ট ডেভেলপমেন্ট হয়ে গেছে, এখন জাস্ট আমি বাংলাদেশে এটাকে খুব হাইলি স্কেল করব। পাশাপাশি বাংলাদেশের মতো সিমিলার যে মার্কেট, যেমন ইন্ডিয়ান মার্কেট আর বাংলাদেশের মার্কেট সেম, সো আমি ইন্ডিয়ান মার্কেটেও আমার কোম্পানিটাকে লঞ্চ করতে চাই, যেহেতু একই টাইপের মার্কেট। সো ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করতে গেলে আমার কিন্তু প্রোডাক্ট ডেভেলপ করতে হবে না, এটা হয়ে গেছে, জাস্ট মার্কেটিং দরকার। আমার ইন্ডিয়াতে একটা অফিস নিতে হবে, অফিস নিয়ে ইন্ডিয়ান মার্কেটে এটাকে এক্সটেন্ড করতে হবে। সো এই ইন্ডিয়ান মার্কেটে এক্সটেন্ড করার জন্য এখন আমরা নিউ একজন ইনভেস্টর নিব, এটা হচ্ছে BC2। এই মানে দেখেন, মানে প্রথম ইনভেস্টর যখন আসছিল তখন কিন্তু সে অনেক রিস্ক নিয়ে আসছিল বিজনেসে, তার অনেক ঝুঁকি ছিল। কেন? কারণ সে ওই সময় কিছুই দেখে নাই, মানে জাস্ট আইডিয়া ছিল। যখন ইনভেস্টর 2 আসছে তখন সে এসে একটা সফটওয়্যার দেখছে, কিন্তু সেটা ছিল একটা MVP সফটওয়্যার, প্রোডাকশন গ্রেডের না, 1 টাকাও কোম্পানি বেনিফিট হচ্ছিল না। মানে সেও রিস্ক নিয়ে আসছিল, কিন্তু একটু রিস্ক কম ছিল, প্রথম জনের তুলনায় কম। যখন বিসি এখানে আসছে তখন কিন্তু সে আরো কম রিস্ক নিয়ে জয়েন করছে, কারণ তখন অলরেডি আপনি ওই যে 1,40,00,000 টাকা ইনভেস্ট করে আপনি অলরেডি 400-500 ক্লায়েন্ট হয়ে গেছে, ওদের থেকে টাকা জেনারেট হচ্ছে, মানে এই আইডিয়াটা কাজ করতেছে মার্কেটে। তখন বিসি আসছে, বিসি এসে 5 কোটি টাকা ইনভেস্ট করছে। তো এই বিসি 1 নাম্বার ইনভেস্ট করছে যখন, সে কিন্তু মোটামুটি একটু শিওর হয়ে নিছে। এখন 2 নাম্বার বিসি যখন ইনভেস্ট করবে তখন সে আরো শিওর হয়ে নিচ্ছে, কারণ অলরেডি 2000 মানুষ আপনার সলিউশন ইউজ করতেছে। তো 2000 মানুষ ইউজ করতেছে, 40 লাখ টাকা মাসে রেভিনিউ হচ্ছে। তো এটা স্কেল হবে, এটাই স্বাভাবিক, মানুষ বেশি ইউজ করবে, এটাই স্বাভাবিক। সো এই মুহূর্তে আপনি যে ইনভেস্টমেন্টটা নেবেন সেটা হবে বিগার ইনভেস্টমেন্ট, বড় ইনভেস্টমেন্ট, কারণ আপনি এখন আর ছোট ইনভেস্টমেন্ট নেবেন না, আপনি এখন বড় ইনভেস্টমেন্ট নেবেন। একদম ফাইনালি আপনি রেডি টু ফ্লাই, আপনি ফ্লাই করার জন্য রেডি, আপনার ইকোসিস্টেম রেডি, আপনার সাপোর্ট টিম রেডি, আপনার ডেভেলপমেন্ট, আপনার সফটওয়্যার রেডি, এভরিথিং ডান, জাস্ট আপনি এখন স্কেল করবেন। তো এই যে স্কেল করবেন, এটার জন্য আপনার দরকার এখন টাকা। মানে মার্কেটিং এ হিউজ অ্যাডভার্টাইজিং করতে হবে, টিভিতে অ্যাড দিতে হবে, বিলবোর্ডে অ্যাড দিতে হবে, পত্রিকায় অ্যাড দিতে হবে, সব জায়গায়। তো এই জন্য আপনার মার্কেটিং এ হিউজ বাজেট দরকার, এই জন্য আপনি বেসিক্যালি এখন ইনভেস্টর নেবেন। তো এই ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড যখন পরের বার নেবেন, ধরেন তাকে আপনি ফর এক্সাম্পল মনে করেন আপনি 30% শেয়ার দিলেন, হ্যাঁ, ধরেন সাপোজ তাকে আপনি 30% শেয়ার অফার করলেন। তো এই 30% শেয়ার যদি আপনি তাকে অফার করেন,
তাহলে এই 30% শেয়ারের জন্য তাকে আপনার কত টাকা কতগুলো স্টেক দিতে হবে? সাপোজ হচ্ছে একটা মিনিট, যদি এখানে দেই আপনার 50,000-এর 16%, তাই না? ধরেন এখানে 80,000 যদি দেই কত পার্সেন্ট হয়? 25। সাপোজ হচ্ছে 90%-এ 95,000 কত হয়? ইয়েস, 95,000 হয় আর কি। 95,000 শেয়ার নতুন করে ইস্যু হবে। সো এখানে 95,000 শেয়ার আমি দিচ্ছি, নতুন শেয়ার ইস্যু হইলো এতগুলা। আচ্ছা, ওই হিসাবে বুঝছি আমি কেন বলেছিল, এই যে এখানে হিসাব মিলেন নাই কেন, কারণ আমি এইখানে এটা অ্যাকুরেটলি বসাই না, এটা অ্যাকুরেটলি বসাইলে মিলতো, এই যে এবারটা মিলবে দেখবেন। সো এখানে 95,000 শেয়ার নতুন করে ইস্যু হইলো তার নামে, তার মানে এখন কোম্পানির টোটাল শেয়ার কত হবে? আচ্ছা, কোম্পানির টোটাল শেয়ার আমি যাচ্ছি, এন্ড এখানে টাকা ইনভেস্টমেন্ট কত নিলাম? 30% স্টেকের এগেইনস্টে ফর এক্সাম্পল ধরেন আমি ইনভেস্টমেন্ট তার কাছ থেকে নিলাম আমি 20 কোটি টাকা, কারণ যেহেতু এখন বিজনেস অলরেডি গ্রো করতেছে, সো আমরা এখন 20 কোটি টাকা ইনভেস্টমেন্ট নিলাম। কারণ 20 কোটি টাকা আমরা ইনভেস্টমেন্ট নিলাম। এই 20 কোটি টাকা যখন আমি ইনভেস্টমেন্ট নিব, এখানে ধরেন লিখলাম 20 কোটি। আচ্ছা, হিসাব মিলানোর সুবিধার্থে এটাকে আমরা 30 কোটি বানাই, নন 20 কোটি, বাট এটা হিসাব মিলানোর সুবিধাতে আমি 30 কোটি লিখতেছি, যেহেতু 30% শেয়ার দিচ্ছি। মানে ওই তো $3 মিলিয়ন ইনভেস্টমেন্ট আর কি, সিরিজ বি তে আসলে 3 মিলিয়ন না আরো বেশি হয়। ওটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আসলে কত কত পরিমাণ ইনভেস্টমেন্ট। এই ফিগার গুলো দেখে মনে হচ্ছে অবাক হচ্ছেন, বাট আমি একটা প্র্যাকটিক্যাল দেখাচ্ছি একটু পরে। সো ধরেন 30 কোটি টাকা আমি ইনভেস্টমেন্ট নিলাম, এখানে আরেকটা শূন্য দিতে হবে। 30 কোটি টাকা আমি ইনভেস্টমেন্ট নিলাম, নেয়ার পরে এখন আমি স্টেকের মানে আমি শেয়ারটা কেমনে বের করব? ইকুয়াল টু ভাগ দিব হচ্ছে এটা দিয়ে, তাহলে আমার এখানে 3158 টাকা হয়ে গেল শেয়ারের দাম। সো সবার জন্য সেম একইভাবে দাম বাড়বে, 3158, মানে সব কোম্পানির শেয়ারের দাম বেড়ে গেছে। শেয়ারের দাম বাড়লে কি সবার ভ্যালুয়েশন বেড়ে যাবে। ওকে, শেয়ারের দাম বাড়লো 3158, এটা বাড়লো। ওকে, এখন এখানে টোটাল শেয়ারটা আমাদের বের করতে হবে। সো আমরা এটা হচ্ছে আপনার একটা কাজ করি, এটা 7 পর্যন্ত দিলে হয়ে যাবে। এখানে টানতে হবে, এটা 7 পর্যন্ত দিলে হয়ে যাবে। ওকে, সো এটা হলো আমাদের কোম্পানির টোটাল ভ্যালুয়েশন। আমাদের কোম্পানির টোটাল মানে ফাইনাল ভ্যালুয়েশন হচ্ছে এত টাকা। এবং এখানে খেয়াল করেন এই স্টেক কিন্তু মিলে নাই, এখানে 131% হয়ে গেছে। সো এটাকে কমাইতে হবে। এটা কেমনে কমবে? এটা কমবে হচ্ছে খুব সিম্পলি, এটা কমে যাবে। এটা কমবে হচ্ছে আপনার ধরেন টোটাল আমাদের 4,05,000 হয়েছে, তাই না? এটা হবে 4,05,000, সরি এটা 4,05,000, 4,05,000 এর আপনার 26%, 26% না, 80,000 না, আমার শেয়ার কত ছিল? 80,000। সো এখানে 80,000 বসাবেন। তো আমার শেয়ার হলো 20%, 19.75 মানে 20। সো আমারটা কমে গেল, এটা হলো 20, এটাও হবে 20। তারপর হচ্ছে ইনভেস্টর ওয়ানেরটা কত হয়েছে? 40,000 যদি এখানে বসান তাহলে এটা বের হয়ে যাবে। সো ধরেন আমি দিলাম 40, তার মানে এটা হয়ে গেল 10, এটা হয়ে গেল 10। আর ইনভেস্টর টুরটা ছিল কত? 50। সো ধরেন এখানে 50 যদি বসাই তাহলে হবে 12, তারটা কমে হচ্ছে 12। আর ইনভেস্ট বিসি ওয়ানেরও শেয়ার কমছে, ওটা ছিল 60,000, তো সো এখানে হচ্ছে আপনার ওটা কমবে, তারটা হচ্ছে 15%, 107%। স্টিল কিছুটা বেশি আছে, এদিক সেদিক আছে। সো এই এদিক সেদিক যে সংখ্যাটা আছে এটাও ঠিক হয়ে যাবে আশা করি এটা। আচ্ছা, একটা কাজ করি আমরা, এখানে 95,000টা বসিয়ে দিই। আসলে এই ক্যালকুলেশন গুলা প্লিজ, এটা অ্যাকুরেট হচ্ছে না, কারণ হচ্ছে ক্যালকুলেশন গুলা মিলাইতে গেলে অনেক সময় লাগবে, এটা অনেক ঝামেলা। আমি এটাকে 23% করে দিই তাহলে এটা মিলে যাবে। সো ধরেন এটা 23% করে দিলাম, ইয়াস মিলে গেছে। ওকে, তো ধরেন এটা 23% করলাম, করার পরে এই সংখ্যাটা মিলে গেছে। এখন আপনি যদি ব্যাপারটা খেয়াল করেন, আমার কিন্তু কোম্পানির ভ্যালুয়েশন গিয়ে দাঁড়ালো কত? ভ্যালুয়েশন গিয়ে দাঁড়ালো হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লাখ, নিযুত, কোটি। ভ্যালুয়েশন দাঁড়ালো 99 কোটি, মানে 100 কোটি টাকা আমাদের কোম্পানির ভ্যালুয়েশন হয়ে গেল। মানে যখন আমি এই সিরিজ মানে বি রাউন্ড কমপ্লিট করলাম, সিরিজ বি কমপ্লিট করার পরে আমার কোম্পানির ভ্যালুয়েশন দাঁড়ালো 100 কোটি টাকা। এই মুহূর্তে ধরেন এতদিন আমার কোম্পানি কি লস করতেছিল না? আমরা এই যে এখানে লিখছিলাম কি 40 লাখ টাকা খরচ হচ্ছিল আর প্রফিট হচ্ছিল, সরি 40 লাখ টাকা মেক হচ্ছিল প্রতি মাসে, 50 লাখ টাকা অপারেশন খরচ হচ্ছিল। এই মুহূর্তে আইসা ধরেন আমাদের কোম্পানি ফাইনালি প্রফিট করা শুরু করছে। সো
প্রফিট করা শুরু করতে বলতে আমাদের এখন ক্লায়েন্ট ধরেন বেড়ে গেছে, 2 বছর পরে আমাদের ক্লায়েন্ট সংখ্যা বেড়ে গেছে, সাপোজ ধরেন 10,000 ক্লায়েন্ট আমরা পৌঁছে গেলাম, মানে যদি 30 কোটি টাকা ইনভেস্টমেন্ট পাইছি, 10,000 ক্লায়েন্টে আমরা পৌঁছে গেছি এবং আমরা 2,000 টাকা করে পার মান্থ আমরা হচ্ছে পাচ্ছি। তো এই তার মানে হচ্ছে 2 কোটি টাকা পার মান্থ আমাদের রেভিনিউ হচ্ছে। সো ধরেন 2 কোটি টাকা আমাদের পার মান্থ রেভিনিউ হচ্ছে। আমরা ওই 3 বছর মানে প্রথম যে ড্রিম দেখলাম ওই ড্রিমে আমরা পৌঁছাইলাম 3 বছর পরে, ধরেন আমাদের কনসেপ্টটা উইন হইলো। তো উইন হওয়ার পরে এখন খেয়াল করেন এই মুহূর্তে আমি প্রতি মাসে 2 কোটি টাকা, মানে আমরা 2 কোটি টাকা প্রফিট করলাম, ধরেন প্রতি মাসে 2 কোটি টাকা, 1 কোটি টাকা প্রফিট হচ্ছে, 2 কোটি টাকা প্রফিট, 1 কোটি টাকা খরচ আর 1 কোটি টাকা নেট প্রফিট। তার মানে 12 মাসে আমার প্রফিট হলো কত? 12 কোটি টাকা। সো এখানে ধরেন আমরা লিখলাম 12 কোটি টাকা। এখন এই 12 কোটি টাকা আমরা শেয়ার অনুযায়ী কিন্তু পার্সেন্টেজ পাবো। সো এই 12 কোটি টাকার 20% পাবো হচ্ছে বেসিক্যালি আমি, তারপরে এটার 20% পাবে হাসান, 10% পাবে হচ্ছে আপনার ইনভেস্টর 1, 12% পাবে সে। এই হারে আমরা আসলে 12 কোটি টাকা থেকে পাবো। তো 12 কোটি টাকার ধরেন 20% কত টাকা হয়? মেবি 50 লাখ টাকার মতো আশেপাশে হবে আর কি, নাকি? একটা হিসাব করে ফেলি। এটা কোত্থেকে বের করা যাবে? এটা বের করা যাবে উপরেরটা থেকে, 20%। আর এখানে যদি দিই আমি, কোনটা 12 কোটি টাকা লিখতে হবে না, 1200, 12,000, 1,20,000, 12 লাখ, এটা মনে হয় হবে নাকি? কি বের হলো এটা সংখ্যা? একটা মিনিট, সরি, আমি এটা হিসাব করে বের করে ফেলি। 12 কোটি টাকার 20% কত? হ্যাঁ 2 কোটি 40, হ্যাঁ 12 কোটি টাকা 20% হচ্ছে 2.4 crore আর কি, মানে 2.5 কোটি টাকার মতো আমি পাবো। সো আমি পাইলাম ধরেন 2.5 কোটি টাকা ফর এক্সাম্পল, মানে 1 মাস পরে আমি পাইলাম, এখানে লিখি সাইডে 2.4, হাসানও পাবে 2.4, তারপর হচ্ছে আপনার ওই ইনভেস্টর 1 সে পাইছে কত? সে ধরেন পাবে হচ্ছে আপনার 10%, তো সে পাবে হচ্ছে আপনার 1.2, তারপরে আরেকজনের কত আছে? 12% আছে, সো সে পাবে 1.4, তারপরের জন্য আছে 15%, সো সে পাবে হচ্ছে 1.8, এন্ড ফাইনালি তার 23%, সো সে পাবে হচ্ছে আপনার 2.7। সো এই হইলো আপনার, এটার সাম করলে হয় হচ্ছে 12। সো এই হচ্ছে আমাদের, মানে আমরা কিভাবে পাইছি আর কি, টাকাটা আমরা কিভাবে পাইছি, এটা হচ্ছে প্রফিট। মানে 1 বছর, মানে 4 বছর হইল, 3 বছর আমাদের কোম্পানি চললো, কোনো লাভ হইলো না। 4 নাম্বার বছরে গিয়ে আমরা 12 কোটি টাকা লাভ করলাম, তার থেকে আমি প্রফিট করলাম মানে 2.5 কোটি টাকার মতো। এবং মানে আমরা আমরা যারা একদম শেয়ার হোল্ডার ছিলাম, আমরা প্রফিট করলাম 2.5 কোটি করে, এন্ড বাকি যে আছে সেগুলো 1.2 crore। এবং যে লাস্ট ইনভেস্টর সে যেহেতু বেশি ইনভেস্ট করছে, তাই সে 2.7 crore সে মানে ওই ইয়ারে সে প্রফিট পাইলো, মানে ডিভিডেন্ড পাইলো। এখন এইটা কিন্তু হচ্ছে ট্রেডিশনাল বিজনেস অনুযায়ী এটা হচ্ছে প্রফিট, এটাই প্রফিট। কিন্তু স্টার্টআপ বিজনেসে এটা খুবই মাইনর রোল প্লে করে, মানে এই যে ডিভিডেন্ড, মানে একদম নেট প্রফিটের টাকা, এটা খুবই মাইনর রোল প্লে করে। মেইন রোল প্লে করে হচ্ছে এই ভ্যালুয়েশন, মানে আমার যে শেয়ার ছিল এই শেয়ারের ভ্যালু কত বাড়ছে সেটা। তো আমার শেয়ারের দাম ছিল, এই দেখেন খেয়াল করেন, আমার শেয়ারের দাম ছিল 100 টাকা করে যখন স্টার্ট করছিলাম, তারপরে কিছুদিন পরে বেড়ে 200 টাকা হয়েছিল, তারপরে ইনভেস্টমেন্ট পাই 833 টাকা হয়েছিল, এবং 4 নাম্বার ইনভেস্টমেন্টে আমার শেয়ারের ভ্যালু বেড়ে 3100 টাকা হয়েছে। তার মানে আমার টোটাল নেট ভ্যালুয়েশন হচ্ছে 25 কোটি টাকা। মানে আমার এই কোম্পানিতে যে শেয়ার আছে তার মধ্যে যদি আমি 10% সেল করে দেই, তাহলে আমি একসাথে লিকুইড ক্যাশ পাবো কত? প্রায় 12.5 crore, মানে 12.5 কোটি টাকা আমি একসাথে পাবো ক্যাশ। মানে একসাথে আমি ক্যাশ পাবো 12 কোটি টাকা। আর এই যে ইনভেস্টর 1 সে এখানে কত পাইছে, তার কত আছে ইনভেস্টমেন্ট 1, মানে তার তো 40,000 শেয়ার আছে, তাই না? এখানে যে তার 12 কোটি টাকার মতো ফান্ড আছে, সে এটা যদি পুরোটা সেল করে দেয়, সেল করে সে এই 12 কোটি টাকা, 12.5 কোটি টাকা তার প্রফিট হবে। ইনভেস্ট করছিল কয় টাকা খেয়াল করেন, 40 লাখ টাকা সে প্রফিট এখানে ইনভেস্ট করছিল। এখন সে যখন এক্সিট নিচ্ছে, কোম্পানি থেকে বের হয়ে যাচ্ছে, তখন তার প্রফিট কত? প্রায় 12.5 কোটি টাকা। কোম্পানি উইন হয়েছে, এই জন্য সে 12.5 কোটি টাকা প্রফিট পাইছে যদি তার শেয়ারটা সে সেল করে দেয়। এখন এক্সিট মেথড কি? এক্সিট মেথড হচ্ছে, মানে এই স্টেজে এসে কোম্পানি থেকে তো এক্সিট নিতে হয়। মানে এক্সিট প্ল্যানটা কি? স্টার্টআপের 2টা এক্সিট প্ল্যান হয়, একটা হচ্ছে বিগ কোম্পানির কাছে সেল করে দেওয়া, আর একটা হচ্ছে স্টক মানে কি বলে, স্টক মার্কেটে এনলিস্টেড হওয়া। যেমন ধরেন আপনি শপিফাইয়ের মতো যে সলিউশনটা বানাইছেন, এখন আপনি যেটা করতে পারেন, আপনি এই শপিফাই সলিউশনটা শপিফাইয়ের কাছে সেল করে দিতে পারেন, অথবা
বাংলাদেশে অন্য কোনো কোম্পানি, বড় কোনো সফটওয়্যার কোম্পানির কাছে বিক্রি করে দিতে পারেন, তারা হয়তো আপনার এটা বিক্রি করে নিবে, তারা হয়তো কিনে নিবে। তারা কিনে নেবে কেমনে? কোম্পানির ভ্যালুয়েশনের অনেক ফর্মুলা আছে। এক হচ্ছে লাস্ট যে ইনভেস্ট করছে সেটা দিয়ে তো ভ্যালুয়েশন আমরা বের করলাম যে 100 কোটি টাকা ভ্যালুয়েশন। আরেকটা মেথড আছে, আপনি ইয়ারলি যা, মানে অনেকগুলো ফর্মুলা আছে, এই ভ্যালুয়েশন হওয়ার অনেক ফর্মুলা আছে। আপনি যা রেভিনিউ জেনারেট করতেছেন তাকে 10 বছর দিয়ে গুণ দিয়ে একটা রেভিনিউ আছে। যেমন ধরেন আপনি যদি 10 কোটি টাকা প্রতি বছর রেভিনিউ জেনারেট করেন, তাহলে আপনার কোম্পানির ভ্যালুয়েশন জেনারেট হবে, মানে 10 কোটি টাকা প্রফিট যদি হয় তাহলে আপনার কোম্পানির ভ্যালুয়েশন হবে 10 টাইম, এটাকে 10 গুণ বাড়াবে, 10 গুণ বাড়ায় এটার ভ্যালুয়েশন হবে। তো 10 গুণ বাড়ালে 100 কোটি টাকা হয়, ওই ফর্মুলা এটা মেনটেন করে। সো অথবা হইতে পারে আইটি কোম্পানি, যেটা হাই গ্রোথ কোম্পানি আছে, এগুলোর ক্ষেত্রে দেখা যায় 50 গুণ বেশি, 50 গুণ দিয়ে বেশি গুণ হয়। আপনি একটু গুগলে সার্চ করবেন যে স্টার্টআপ কোম্পানির ভ্যালুয়েশন কিভাবে করা হয়। তো এরকম অনেক ফর্মুলা পাবেন। এর মধ্যে আমি দুইটা ফর্মুলা বললাম, একটা হচ্ছে লাস্ট যে ইনভেস্টমেন্ট হয়েছে সেই ইনভেস্টমেন্টের শেয়ার দিয়ে গুণে একটা ভ্যালুয়েশন বের করা যায়। আরেকটা ভ্যালুয়েশন বের করা যায় হচ্ছে যে টাকা আপনি লাস্ট ইয়ারে যে টাকা আপনি নেট প্রফিট করছেন সেটাকে 10 দিয়ে গুণ দিলে যে টাকাটা হয় এটা হচ্ছে কোম্পানির টোটাল ভ্যালু। সো ওই ভ্যালুয়েশনে আপনি অ্যাকচুয়ালি আপনার কোম্পানিটাকে বড় কোনো ইন্ডাস্ট্রির কোনো বিগ কোম্পানির কাছে সেল করে দিবেন। যেমন হইতে পারে ফেসবুকের কাছে, হইতে পারে আপনার গুগলের কাছে, এই টাইপের কোম্পানির কাছে সেল করে দিবেন। অথবা আপনি নিজে স্টক মার্কেটে এনলিস্টেড হবেন। এনলিস্টেড হয়ে আপনি পাবলিকের কাছে আপনার কোম্পানির শেয়ার সেল করে আপনি এখান থেকে আপনার যদি মন চায় টাকা ক্যাশ করার আপনি ক্যাশ করবেন, নতুবা আপনি আপনার কোম্পানি ক্যাশ রাখবেন। কোম্পানি যদি ভালো করে তাহলে আপনার শেয়ারের দাম বেড়ে যাবে। এখানে আছে তো কত, 3100 টাকা না? যদি কোম্পানি ভালো করে তাহলে দেখা যাবে আপনার শেয়ারের দাম বেড়ে 3500 হয়ে গেছে। 3500 হয়ে যাওয়া মানে কি? আপনার ইনস্ট্যান্ট আপনার টাকা বেড়ে যাওয়া। দেখবেন যে ইলন মাস্কের টাকা আজকে, দেখবেন যে ইলন মাস্কের টাকা প্রতিদিন লস হয়। একটা কাজ করি, আপনাদেরকে এটা প্র্যাকটিক্যাল দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। যদি এখানে সার্চ করেন ওয়ার্ল্ড, আচ্ছা, টপ 10 বিলিয়নিয়ার, ফোর্বস এর একটা তালিকা প্রকাশ করে রিয়েল টাইম। সো এটা হচ্ছে আপনার বিলিয়নিয়ারদের লিস্ট। ওকে, গুড। এটা হচ্ছে বিলিয়নিয়ারদের লিস্ট। খেয়াল করেন, ইলন মাস্কের নেটওয়ার্থ হচ্ছে 258 বিলিয়ন ডলার এই মুহূর্তে। এই বিলিয়ন ডলার এগেইনস্টে সে কি করছে দেখেন, খেয়াল করেন চেঞ্জ। সে লাস্ট 24 ঘন্টায় 1.7 বিলিয়ন ডলার লস করছে। মানে বুঝতেছেন ভাই, 1.7 বিলিয়ন ডলার, 1.7 বিলিয়ন ডলার মিনস হচ্ছে প্রায় 17,000 কোটি টাকা সে লস করছে লাস্ট 24 ঘন্টায়। আর এই যে সেকেন্ড ব্যক্তি দেখতেছেন, সে 2 বিলিয়ন ডলার গেইন করছে, মানে তার 2 বিলিয়ন ডলার সম্পদ বাড়ছে জাস্ট 24 ঘন্টায়। তো 2 বিলিয়ন ডলার ইকুয়াল টু 20,000 কোটি টাকার সম্পদ তার 2 ঘন্টায় বাড়ছে। তারপরে যদি এখানে দেখেন যে এখানে যদি একটু নিচে যান, বিল গেটস এর প্রায় 381 মিলিয়ন ডলারের শেয়ার কমে গেছে। মার্ক জাকারবার্গ লাস্ট 24 ঘন্টায় 10,000 কোটি টাকার সম্পদ কমে গেছে। এখন এই যে সম্পদ 10,000 কোটি টাকার কমে গেছে এবং বাড়ছে, এটা কেমনে হচ্ছে? ওই যে আমি আপনাকে যে ফর্মুলা বললাম, এই শেয়ারের দাম পাবলিক ট্রেড করে যখন বাড়ে তখন তার সম্পদ বেড়ে যায়। যেমন ধরেন আমি যদি জাস্ট এখানে জাস্ট লিখে দিই হচ্ছে 5,500, 4,500, দেখেন আমার এই যে আমার কিন্তু ভ্যালু বেড়ে গেছে। খেয়াল করছেন, আমার কিন্তু নেটওয়ার্থ বেড়ে গেছে। সো এই সেম ওয়েতে যখনই এখানে এটা বেড়ে যাবে তখনই নেটওয়ার্থ ইনক্রিজ হয়ে যাবে। সো এটাই অ্যাকচুয়ালি স্টার্টআপ কনসেপ্ট। স্টার্টআপ এভাবেই কাজ করে। এই যে ইলন মাস্কের শেয়ার যে কমে যাচ্ছে বেড়ে যাচ্ছে, এটা হচ্ছে কেন? এটা এই কারণে প্রতিদিন তাদের শেয়ারের দাম বাড়তেছে কমতেছে মার্কেটে। যখন বাড়ে তখন তার ভ্যালু বাড়তেছে, যখন কমতেছে তখন তার ভ্যালু কমতেছে। সো এইটাই হচ্ছে প্রসেস। অ্যাকচুয়ালি বড় বড় কোম্পানি এই ওয়েতেই চলে। এটাই হচ্ছে মেইন সিস্টেম আর কি। এখন দুইটা স্টোরি বলবো, স্টোরি বলে আমি আজকে এই টপিক শেষ করে দিব, ক্লাসের মেইন যে টপিক সেটা শেষ করে দিব। 1 নম্বর স্টোরি, পেপ্যালের কথা আপনারা সবাই জানেন। পেপ্যাল একটা কোম্পানি। এই পেপ্যালের যে ফাউন্ডার, এদেরকে বলা হয় মাফিয়া। কেন বলা হয়? কারণ পেপ্যালের যারা ফাউন্ডার ছিল এরাই বেসিক্যালি টেক ওয়ার্ল্ডে পরবর্তীতে যত বড় বড় জিনিস আছে এগুলো আবিষ্কার করছে। পেপ্যালের টোটাল 4-5 জন ফাউন্ডার ছিল। এরা পেপ্যালকে গ্রো করছে প্রথমে। মানে বেসিক্যালি পেপ্যাল তো পেপ্যাল আমেরিকান একটা কোম্পানি। ইলন মাস্কের তখন ছিল x.com, ওটা হচ্ছে ফাইন্যান্সিয়াল কোম্পানি ছিল, পেপ্যালের কম্পিটিটর, বিকাশ নগদ যেরকম। তো ওই x.com আর পেপ্যাল দুইজনে ফাইট করতেছিল মার্কেটে, বিকাশ নগদ যেভাবে করে ফাইট করতেছিল। পরে তারা নিজেরা মিউচুয়ালি চুক্তি করলো যে আসলে দেখো আমি আর তুমি দুইজনে ফাইট করে লাভ কি, চলো একসাথে মার্জ হয়ে যায়। তখন ইলন মাস্কের কোম্পানি আর হচ্ছে পেপ্যাল দুইটা একসাথে কানেক্ট হয়ে যায়। কানেক্ট হয়ে ওটা নাম দেওয়া হয় হচ্ছে পেপ্যাল। তো পেপ্যাল হইছে ইলন মাস্ককে বোর্ডে জায়গা দিছে। তো ইলন মাস্ক বোর্ডে আসার পরে ইলন মাস্কের মাথায় তো ওই যে x.com কাজ করতেছে। তো সে প্রপোজাল দিল যে
আমি হচ্ছে এই কোম্পানির নামটা পেপালটা কেমন জানি শোনা যায়, চলো এটাকে নাম চেঞ্জ করে x.com বানায় ফেলি, এটাকে এক্স পে বানায় ফেলি। তখন আসলে মানে পেপালের যে এমপ্লয়ি ছিল এরা খেপে যায় যে কেন পেপাল এতদিনকার পরিচিত একটা জিনিস, এটাকে কেন আমরা x.com বানাবো, এক্স হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড, এটাকে কেন আমরা এটা বানাবো। তখন আসলে ইলন মাস্কের প্রতি এতটাই বেশি খেপে যায় যে ইলন মাস্ককে ওই বোর্ড থেকে ছেড়ে যেতে বলা হয়। ইলন মাস্ককে পরবর্তীতে ওই বোর্ড থেকে বাদ দেওয়া হয়, মানে বাদ দেওয়া হয় বলতে তাকে বলা হয় যে আপনি কোম্পানিতে ডিরেক্টর হিসেবে আছেন, কিন্তু আপনি হচ্ছে থাকতে পারবেন না, মানে আপনি কোম্পানিতে আসা লাগবে না, আপনার যে স্যালারি বা ডিভিডেন্ড এটা আপনি পাবেন, বাট কোম্পানিতে আপনার আসা লাগবে না। সো এটা বেসিক্যালি করা হয়। তো কিছুদিন পরে পেপাল বেসিক্যালি তারা সেল করে দেয় ইভের কাছে। ইভে হচ্ছে আপনারা জানেন ই কমার্স কোম্পানি ইভে, ওরা হচ্ছে পেপালকে কিনে নেয়। তো $1.5 বিলিয়ন দিয়ে পেপালকে কিনে। তখন ইলন মাস্ক ওখান থেকে প্রায় $300 মিলিয়ন মতো সে মনে হয় পায় তার স্টেকের এগেনস্টে। তো $300 মিলিয়ন দিয়ে সে বেসিক্যালি বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে, যেমন তার ওই যে স্পেস এক্স বানানোর জন্য সে ইনভেস্ট করে। তারপরে ওখানকার প্রায় $150 বিলিয়ন মতো টেসলার মেজরিটি শেয়ার কিনে নেয় ওই $150 মিলিয়ন দিয়ে। তারপরে সে হচ্ছে আপনার ওই সোলার সিটি নামে একটা প্রজেক্ট রান করে। সো এরকম বেশ কিছু প্রজেক্টে সে ইনভেস্ট করা শুরু করার পরে আজকের ইলন মাস্ক কোথায় গেছে তো বুঝতেই পারতেছেন, টেসলার ভ্যালুয়েশন এখন কোথায় চলে গেছে। টেসলা প্রায় $1 বিলিয়ন কোম্পানি। তারপর হচ্ছে আপনার ওই স্পেস এক্স, মানে ওই পেপাল থেকে যে টাকা পাইছিল ওই টাকা দিয়ে কিন্তু সে ওই কোম্পানিগুলা মানে তৈরি করে, ওই কোম্পানিগুলোতে ইনভেস্ট করে। যেমন সেই যে আমরা যে এখন স্টারলিংকের যে স্যাটেলাইট দেখতেছি, এই প্রজেক্ট কিন্তু পুরাটাই ইলন মাস্কের ব্যক্তিগত ফান্ড থেকে করে। তো এটা সে কোত্থেকে, ওই যে পেপাল থেকে যে টাকা পাইছে প্রফিটের টাকা, ওই শেয়ার সেল করে যে টাকা পাইছে, এই প্রফিট না, এই শেয়ার সেল করে যে টাকা পাইছে মানে ইভের কাছে যে সেল করছে ওইখানকার যে টাকা পাইছে ওই টাকা দিয়ে বেসিক্যালি করছে। তো এরপরে হচ্ছে আপনার যে সম্ভবত ইউটিউব যে বানাইছে, ইউটিউব তো বাংলাদেশে জায়েদ করিম নামে এক ব্যক্তি বানাইছে, 3জন ব্যক্তি বানাইছে, বাংলাদেশে একজন ছিল। সো ওরাও আসলে পেপালের ছিল, পেপালের লোক ছিল, পেপালে তাদেরও ইনভেস্টমেন্ট ছিল, তারাও পেপাল থেকে টাকা পাইছে। সো ওখান থেকে আইসা তারাও এখানে বিভিন্ন জায়গায় ইনভেস্ট করছে। তারপর একটা কোম্পানি আছে সম্ভবত স্লেক, মেবি স্লেক, আমি যদি ভুল না করি, ওই স্লেক ওখান থেকে বানানো হয়েছে। মেবি লিঙ্কডইন, আমি শিওর বলতে পারতেছি না, সম্ভব আমি যতদূর মনে পড়তে পারছি, একটু ক্রস চেক করে নেবেন, মেবি লিঙ্কডইন, হ্যাঁ লিঙ্কডইন যে বানাইছে, লিঙ্কডইনটাও মেবি ওই যে পেপাল থেকে যে একজন ডিরেক্টর বের হয়েছে লিঙ্কডইন বানাইছে। সো এই যে জিনিসগুলা, এই কুল জিনিসগুলা সবই ডেভেলপ করছে এই পেপাল বিক্রি করার পরে পেপালের ফাউন্ডাররা। এই কারণে এদেরকে আসলে টেক ওয়ার্ল্ডের মাফিয়া বলা হয়, কারণ পেপাল থেকে যারা বেরিয়েছিল এরা এখন গ্লোবাল যত বড় বড় কোম্পানি আছে এগুলার ফাউন্ডার আর কি। সো এই হচ্ছে কনসেপ্ট। যদি আপনি চিন্তা করেন যে আরেকটা ছোট স্টোরি যদি বলি, এই হোয়াটসঅ্যাপ যে বানানো হয়েছে, এই হোয়াটসঅ্যাপ কিন্তু আমরা জানি যে এটার মালিক হচ্ছে ফেসবুক, বাট এটা মালিক ফেসবুক ছিল না। হোয়াটসঅ্যাপ বানাইছে বেসিক্যালি একজন ইন্ডিভিজুয়াল ব্যক্তি, সে বেসিক্যালি আপনার ফেসবুকে অ্যাপ্লাই করছিল এজ ইঞ্জিনিয়ার হিসেবে, ওখান থেকে ফেসবুক তাকে রিজেক্ট করে দিয়েছিল, ইন্টারভিউতে সে টিকে নাই। তো সে রিজেক্ট হওয়ার পরে সে নিজে হোয়াটসঅ্যাপ বানানো শুরু করে, এবং 4 বছর পরে হোয়াটসঅ্যাপ এত পপুলার হয় যে হোয়াটসঅ্যাপকে মনে হয় 17 কোটি টাকা দিয়ে, সম্ভবত 17 বিলিয়ন ডলার দিয়ে ফেসবুক এটা অ্যাকোয়ার করে নেয়। তারপরে ইনস্টাগ্রাম সেম জিনিস, অন্য একটা প্রতিষ্ঠান এটাকে ডেভেলপ করে এটাকে আস্তে আস্তে গ্রো করে যখন মোটামুটি এটা দেখছে 2014 দিকে যে এটা মাত্র মার্কেটে এটা উঠতেছে, তখনই ফেসবুক ওটাকে ফুল কিনে নিছে $1 বিলিয়ন দিয়ে। সো এই ওয়েতে বেসিক্যালি চলে আর কি, মানে এক্সিট মেথডটার কিছু উদাহরণ দিলাম যে কেমনে এক্সিট হয়। যেমন লিঙ্কডইনকে কিন্তু কিনে নিছে, স্কাইপ কিন্তু মাইক্রোসফটের, বাট এটা কিন্তু মাইক্রোসফটের ছিল না, মাইক্রোসফট পরবর্তীতে কিনে নিছে। সো এই জিনিসগুলাকে পরবর্তীতে ভাবে অ্যাকোয়ার করে নেয়। যেমন হচ্ছে আপনার ওই যে মেইলচিম্পকে কিছুদিন আগে একটা কোম্পানি কিনে নিছে। তারপরে আরেকটা কোম্পানি আছে যে ওই কি বলে, এটার নাম হচ্ছে আপনার ফিগমা, একটা যে ডিজাইনের টুলস, এই যে এটা মানে ডিজাইন করার একটা সফটওয়্যার, হ্যাঁ এটাকে কিনে নিছে ফিগমা ইনভেস্টমেন্ট লিখে যদি আপনি সার্চ করেন সম্ভবত এখানে পাবেন। ফিগমাকে কিনে নিছে হচ্ছে অ্যাডোবি, এখানে মনে হয় ফাইনান্সিয়ালে গেলে এটা পাওয়া যাবে সম্ভবত, আমার ধারণা আছে এখানে। কোথায় আছে, আচ্ছা ফিগমা অ্যাকুইজিশনে চাপ লিখিত, এই যে ফিগমাকে এই যে অ্যাডোবি কিনে নিছে, হ্যাঁ ফিগমাকে অ্যাডোবি কিনে নিছে, এখানে যে $20 বিলিয়ন দিয়ে, খেয়াল করেন এই যে $20 বিলিয়ন দিয়ে ফিগমাকে কিনে নিছে অ্যাডোবি, মানে পুরা সলিউশনটাকে অ্যাডোবি কিনে ফেলছে $20 বিলিয়ন দিয়ে। ফিগমা কিন্তু স্টার্ট হয়েছে কবে দেখেন, ফিগমা স্টার্টিং ডেট কবে, ফিগমা
স্টার্ট ডেট খেয়াল করেন, এই যে 2016 সালে একটা কোম্পানি ফর্ম হয়েছে, ব্যাপারটা খেয়াল করেন। 2016 সালের সেপ্টেম্বর মাসে একটা কোম্পানি লঞ্চ করছে, একটা সফটওয়্যার বানাইছে। এটা বেসিক্যালি একটা মানে ডিজাইন করার একটা সফটওয়্যার। অ্যাডোবি কি বলে, অ্যাডোবি এক্সডি নামে একটা সফটওয়্যার আছে, যেটা দিয়ে আসলে ওয়েবসাইটের মানে বিভিন্ন সফটওয়্যারের ডিজাইন করে আর কি। তো ওই ডিজাইনটারই একটা নতুন সফটওয়্যার রান করে এই ফিগমা। এই ফিগমা সফটওয়্যারটা যখন রান হয়, ফিগমা এত পপুলার হওয়া শুরু করছে, ফিগমা যখন মার্কেটে আসছে তখন মানুষকে ফ্রিতে দেওয়া শুরু করছে, সম্পূর্ণ ফ্রিতে ফিগমা মানুষ ইউজ করা শুরু করছে। তো ফিগমাকে যখন মানুষ ফ্রিতে ইউজ করা শুরু করছে তখন কি ফিগমা পপুলার হওয়া শুরু করছে। আর ফিগমা ছিল ওয়েব বেস সফটওয়্যার। ফিগমা মানে দেখেন একটু চেঞ্জ করলে কিন্তু কাজ করে। অ্যাডোবির সফটওয়্যার গুলো আমরা জানি, এগুলো রান করতে গেলে অনেক অনেক হাই এন্ডের কম্পিউটার দরকার হয়। দেখা যায় আপনার অনেক ভালো মানের গ্রাফিক্স কার্ড লাগে, এটা লাগে সেটা লাগে। কিন্তু এই ফিগমা ছিল ওয়েব বেস সফটওয়্যার, মানে আপনি ব্রাউজার দিয়ে এটা এডিট করতে পারবেন। সো যেহেতু লো এন্ডের ডিভাইসে এটা ইউজ করা যায়, সো এটা খুব দ্রুত পপুলার হওয়া শুরু করছে। আর এক্সডি ছিল প্রিমিয়াম, মানে টাকা দিয়ে কিনতে হয়, আর ফিগমা ছিল ফ্রি। এখন ফিগমা মার্কেটে এসে সম্পূর্ণ ফ্রিতে যে মানুষকে দিয়ে দিছে, দেখেন ফিগমা কিন্তু লস করছে। ফিগমা ডেভেলপ করতে 100-200 ইঞ্জিনিয়ার লাগছে, মার্কেটিং টিম লাগছে, এদের পিছনে প্রতি মাসে হয়তো বা সাপোজ $1 মিলিয়ন করে খরচ হয়েছে। এটা সম্পূর্ণ লস, তারা এই লস দিছে, এই লস তারা অ্যাকসেপ্ট করছে। 5 বছর পর্যন্ত লসটা টেনে নিছে, টেনে নিয়ে তারা ঠিকই অ্যাডোবি তাকে একদম $20 বিলিয়ন দিয়ে কিনে নিছে। তার মানে কি, ধরেন সেই পুরা কোম্পানিটা রেডি করতে মানে 2016 সাল থেকে 2021 সাল পর্যন্ত এটা রান করতে খরচ হচ্ছে ধরেন কত, সব মিলে ফর এক্সাম্পল $1 বিলিয়ন খরচ হলো, কিন্তু $19 বিলিয়ন প্রফিট হয়ে গেল অনলি 4 বছরে। ব্যাপারটা বুঝছেন? মানে স্টার্টআপ বিজনেস কেমনে হয়। আপনি ওই ট্রেডিশনাল বিজনেস করে জীবনে এত গ্রোথ পাবেন, এটা অসম্ভব, জীবনে সম্ভব না, ইম্পসিবল। সো এটা অ্যাকচুয়ালি এইভাবে হয়। যে উবার পাঠাও যে এখনো লস দিতেছে, আমরা বলি লস কেন দিতেছে জানেন? যে ফিগমার উদাহরণ দেখলে বুঝবেন ফিগমা লস কেন দিছিল 5 বছর। ফিগমা 5 বছর লস দিছিল কারণ তারা জানে যে আমরা এখন লস দিতেছি, এর চেয়ে আরো 20 গুণ টাকা আমরা একসাথে তুলতে পারবো মার্কেট থেকে। তো তারা সেটা করছে। ধরেন 4 বছর লস করছে, লস করে একসাথে ধরেন একদম $20 বিলিয়ন তারা সেল করে দিচ্ছে অ্যাডোবির কাছে। অ্যাডোবি কেন কিনছে? অ্যাডোবি বুঝে গেছে যে ওরা আমাদের বিগ জায়ান্ট হয়ে গেছে, কিনে ফেলতে হবে। ফেসবুক কেন হোয়াটসঅ্যাপ কি কিনছে? ওরা তো চাইলে হোয়াটসঅ্যাপের মতো একটা সলিউশন বানাতে পারতো। $17 বিলিয়ন দিয়ে কেন কিনছে? কারণ ওরা বুঝছে যে আসলে এটা আমরা কিনে ফেলি, কারণ আমরা বানায় শুধু শুধু এর সাথে ফাইট করতে হবে কেন, সো আমরা কিনে ফেলি। সে $17 বিলিয়ন দিয়ে কিনে ফেলছে। সো হোয়াটসঅ্যাপ কিন্তু ফ্রি, হোয়াটসঅ্যাপ দিয়ে কিন্তু হোয়াটসঅ্যাপের ওই এমপ্লয়ি 1 টাকাও আর্ন করে নাই। হোয়াটসঅ্যাপ যারা বানাইছে ওরা কিন্তু 1 টাকাও এখন পর্যন্ত ইনকাম করে নাই, কিন্তু হোয়াটসঅ্যাপ সে $17 বিলিয়ন সেল করে ফেলছে। সো এই হচ্ছে স্টার্টআপ বিজনেস। আশা করি বুঝতে পারছেন স্টার্টআপ বিজনেসের কনসেপ্ট। ট্রেডিশনাল বিজনেস তো বুঝলেন একটু আগে, যেটা আলুর মানে যে আলু পটলের যে উদাহরণ দিলাম, একই প্রসেস। আর স্টার্টআপ বিজনেস অ্যাকচুয়ালি ক্রিয়েটিভ বিজনেস, স্মার্ট বিজনেস। সো আমি বর্তমানে আসলে স্টার্টআপ বিজনেস নিয়ে কাজ করতেছি। সো স্টার্টআপ বিজনেস হচ্ছে যদি ক্লিক করে তাহলে এটা অন্য লেভেলে যাবে, একদম নেক্সট লেভেলে চলে যাবে। আর যদি ক্লিক না করে তাহলে আপনার লস হবে। এই তো, হাই রিস্ক হাই গেইন। এই তো আসগর ভাই। হ্যাঁ ফারুক ভাই, ওই যে ডিসকর্ডটা নিয়ে একটু আলোচনা করবেন প্লিজ। আচ্ছা ওকে ঠিক আছে, অনেকক্ষণ আলোচনা করে ফেললাম, হঠাৎ করে অনেকদিন ক্লাস না করে একটা আমার 1.5 ঘন্টা আলোচনা করে মুখ ব্যথা হ্যাঁ হ্যাঁ, করতেছে। আপনার টায়ার্ড লাগতেছে মনে হয়। আমার অলরেডি মুখ ব্যথা করতেছে, যাক আমি ডিসকর্ডটা দেখাই। আচ্ছা আজকে ক্লাস এই পর্যন্তই, এই টপিকটা এই পর্যন্তই থাকলো। এখন আমরা একটু ডিসকর্ডটা দেখাই। আমার মুখ ব্যথা করতেছে, আমি আরেকটু ক্যারি মানে কন্টিনিউ করতাম, বাট মনে হয় না পারবো। ওকে আমি এগুলো রাখি, আমি জানি না এগুলো কি বুঝলো কিনা, বুঝতেছি না। আপনারা একটু কাইন্ডলি ভিডিওগুলো দেখে নেবেন। আজকে ভাই মনে হয় কমপ্লেক্স হয়ে গেল না পার্টটা? না, আপনি খুব সহজভাবে বুঝাইছেন, এটা সবাই বুঝতে পারছেন। আচ্ছা ওকে ঠিক আছে, আপনারা একটু ভিডিওটা দেখে নেন, 2-3 বার দেখে নেন, দেখলে বুঝে যাবেন। আমি আসলে এই পার্টটা আসলে এক ক্লাসে জীবনও শেষ করার মতো জিনিস না, তারপরেও আমি আলোচনা করলাম। সামনে আমার প্ল্যান আছে যে এই কোম্পানি ফরমেশন আলোচনা করব, স্টার্টআপ কেমনে রান করতে হয়, স্টার্টআপে কি কি থ্রেট আছে, কেমনে আসলে ইনভেস্টর খুঁজতে হয়, ইনভেস্টমেন্ট পিচ কিভাবে মানে ইনভেস্টমেন্ট পিচ ডেক কিভাবে বানাইতে হয়, মানে কি কি স্ট্র্যাটেজি আছে, এগুলো নিয়ে হয়তো আমি আলোচনা করব। যেহেতু আমার অনেক ভেঞ্চার ক্যাপিটাল ফার্মের সাথে আমার মিটিং করার এক্সপিরিয়েন্স হয়েছে, তারা আসলে কি ধরনের প্রশ্ন করে, আপনার কি ধরনের প্রিপারেশন রাখা উচিত, সো এইগুলা নিয়ে হয়তো বা আমি আলোচনা করব ফিউচারে আর কি। ওয়ার্কশপে তো একটা সেশনই আছে আমাদের, ওয়ার্কশপে মনে হয় একটা সেশন আছে, কই জানি, স্টেপ আপ ওয়ার্কশপ, এখানে একটা সেশন আছে এটার উপর মনে হয়, কই আছে এখানে, এই যে এখানে, এই যে হাউ টু বিল্ড এ টেক স্টার্টআপ কোম্পানি, এখানে একটা প্রজেক্টই আছে, আমরা এখানে ডিটেল দেখাবো আর কি, কেমনে একটা স্টার্টআপ বানানোর জন্য যা যা লাগে এগুলো নিয়ে এখানে আলোচনা করব। সো আমি চেষ্টা করবো যে এগুলো ইউটিউবে যদি দেওয়া যায় আমার ইউটিউব চ্যানেলে,
যাতে আপনারা দেখতে পারেন আর কি। ও আচ্ছা, আরেকটা বিষয় একটু বলে দিই, এই কি বলে, আমাদের তো 1 তারিখে আমাদের এই আজ টাইম শেষ হয়ে গেছিল, আমাদের ওয়ার্কশপের টাইম শেষ হয়ে গেল 1 তারিখে। সো আমরা আসলে এই জিনিসটাকে আহ, আমরা, আপনারা অনেক রিকোয়েস্ট করতেছিলেন, যে আপনাদের বলতেছিলেন যে ভাই আমরা সিলেক্ট হয়েছি কিন্তু জয়েন করবো, আমাদের টাইমটা একটু বাড়ান, একটা ওয়ার্ড টাইম হয়ে গেছে, কারণ আপনাদের স্যালারি হবে বলতেছিলেন যে 1 তারিখ থেকে 10 তারিখ, অনেক চাকরিজীবী আছে যারা এখানে জয়েন করে, সো বলতেছিল যে আমাদের স্যালারি হইলে পেমেন্টটা করলে আমাদের জন্য ভালো হয়, অনেকেই এটা বলতেছিলেন। সো যেহেতু অনেকেই বলতেছিলেন, আমরা আসলে আমাদের ম্যান পাওয়ার অনেক হয়ে গেছে, আমরা 30 তারিখের পর থেকে আমরা বলছিলাম আর নিব না, আমাদের যা গোল ছিল তার থেকে অলরেডি আমরা বেশি লোক নিয়ে নিছি। আহ, মানে এটা আপনাদের ডিমান্ডের জন্য নেওয়া লাগছে, আসলে আপনাদেরকে কাকে বাদ দিব, বাদ দেওয়ার ওয়ে ছিল না। সো আমরা এটার জন্য অলরেডি বিহাইন্ড দ্য সিন আমাদের টিম এক্সটেন্ড করে ফেলছি, আমরা আরো টিম নিব, আমরা হচ্ছে ওই কালকে পরশুই হয়তো বা আমরা গ্রুপে দেখবেন, গ্রুপে বা বিভিন্ন জায়গায় আমরা হচ্ছে নতুন আরো সাপোর্ট, মানে হয় আরো 10 জনকে আমরা নতুন হায়ার করবো, আমাদের অলরেডি হায়ার করা হয়েছে, আমাদের টিম রেডি, মানে যারা জয়েন করছিল আমাদের যে প্ল্যান ছিল সেই অনুযায়ী টিম অলরেডি রেডি, সাপোর্ট টিম। সো আমরা সাপোর্ট টিমে আরো লোক ইনক্রিজ করতেছি। টেকনিক্যাল টিম গুলো তো ইনস্ট্যান্ট হায়ার করা যায় না, ওগুলো আমাদের হায়ার করা আছে আগে থেকে, বাট এখন আমরা বেসিক্যালি কি অ্যাকাউন্ট ম্যানেজার আরো হায়ার করতেছি। সো আমরা হয়তো আরো 10 জনের মতো আরো নিব, 10 জন বা 12 জন আরো নিব। সো এটা ডিপেন্ড করতেছে যে কতজন মানে আমাদের লাগবে, আমাদের রিকোয়ারমেন্টে যা লাগে তা আমরা নিব, যারা বুট ক্যাম্পে ছিলে বা ওয়ার্কশপে আছে, যারা আসলে মানে আমাদের সাথে কাজ করতে আগ্রহী, এই জায়গা থেকে হয়তো নিব। আমরা ইন্টারভিউ প্রসেসের মাধ্যমে নিব, যারা বুঝবো যে আমাদের স্টাইলের সাথে ম্যাচ করাইতে পারবে, আমাদের সাথে কাজ করতে পারবে, ডেডিকেশন যারা আছে সেইখান থেকে নিব। সার্কুলার পাবলিশ হবে, সার্কুলারে পরবর্তীতে অ্যাপ্লাই করেন। আর ওই ওই জায়গা থেকে আমরা হচ্ছে এই টাইমটা, আমরা যেহেতু 15 তারিখ থেকে ক্লাস শুরু করব, সো আমরা আসলে এই মানে এই টাইমটা আর একটু এক্সটেন্ড করতেছি। আমরা যারা শর্ট লিস্টেড হয়েছিলেন শুধু তাদেরকেই, নতুন করে আমরা কাউকে শর্ট লিস্ট করবো না, এখন কেউ আর নতুন করে অ্যাপ্লাই করার সুযোগ নাই, যারা আগে অ্যাপ্লাই করছিল শুধু তাদেরকেই, তাদের মধ্যে অনেকেই পেমেন্ট করে ফেলছে, কিছু মানুষ জাস্ট বাকি আছে, তাদেরকে পেমেন্টের টাইমটা আমরা জাস্ট আর একটু ইনক্রিজ করে দিচ্ছি। আমরা হচ্ছে মানে ওয়ার্কশপ তো স্টার্ট হবে, মানে একদম লাস্ট ডেট তো 15 তারিখ, সো আজকে হচ্ছে 5 তারিখ চলে যাচ্ছে, সো 6 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত আমরা এটা টাইমটা এক্সটেন্ড করতেছি, শুধু যারা সিলেক্টেড হয়েছিল তাদের জন্য টাইমটা আমরা জাস্ট একটু বাড়ায় দিছি। আর এর আগে যারা সিলেক্টেড, মানে নতুন করে আমরা কাউকে এখন আর সিলেক্ট করব না, যারা আগে অ্যাপ্লাই করছিল সিলেক্টেড হয়েছিল আমাদের থেকে মেসেজ পাইছে, শুধু তারাই জয়েন করতে পারবে আর কি। ওকে, আচ্ছা, যারা ওয়ার্কশপে জয়েন করে ফেলছেন তাদেরকে আমরা ডিসকর্ডে অ্যাড করব। আমি ডিসকর্ডের লিঙ্কটা দেওয়ার কথা ছিল, আমি যে লিঙ্কটা দেই নাই, কারণ হচ্ছে আপনারা হয়তো বুঝবেন না এই জন্য দেই নাই। তো এই ডিসকর্ডের অ্যাপটা আপনারা কেমনে ইউজ করবেন সেটা দেখাই দিব, আমি একটু দেখাই আগে ডিসকর্ডটা কি সেটা আপনারা বুঝেন। ডিসকর্ড হচ্ছে খুব সুন্দর একটা প্ল্যাটফর্ম, যেটা দিয়ে অনেক স্মার্টলি ব্যাপারটাকে মেনটেন করা যায়। সো এই জন্য বেসিক্যালি আমরা এখানে যদি দেখেন, এটা হচ্ছে ডিসকর্ডের সার্ভার, আমরা অলরেডি স্টেপ আপ ওয়ার্কশপের জন্য আমরা এই সার্ভারটা বানাইছি, এই সার্ভারই আপনারা বেসিক্যালি জয়েন করবেন, আমি একটু পরে জয়েন করে দেখাই দিচ্ছি। এখানে জয়েন করার প্রথমেই আপনি যে এই যে এখানে ওয়েলকাম পাবেন, এখানে আপনি জয়েন করলে একটা মেসেজ পাবেন যে আপনি এখানে জয়েন করতে পারছেন। তারপরে এখানে একটা রুলস পাবেন, যে এখানে খেয়াল করেন যে উপরে একটা বাটন আছে এখানে ইম্পর্টেন্ট, এই ইম্পর্টেন্ট ক্যাটাগরি আন্ডারে আপনি কয়েকটা চ্যানেল পাবেন, এগুলোকে বলে চ্যানেল। সো এখানে রুলস নামে একটা চ্যানেল আছে, এখানে এসে অবশ্যই এই রুলস গুলা পড়ে নেবেন, যে এই চ্যানেলে কি কি করা যাবে কি কি করা যাবে না, এটা আপনি খুব সুন্দর করে পড়বেন। এটা পড়ে নিলে আপনার জন্য এটা ইজি হবে। তারপরে এখানে ওয়ার্কশপের যত আপডেট আছে, মানে ধরেন আমাদের ওয়ার্কশপে ক্লাস কি হবে, কবে হবে, আমরা কিভাবে কি শুরু করব, এই সব কিছু আমরা এই ওয়ার্কশপ আপডেট এই চ্যানেলটাতে আমরা পাবলিশ করব। যেমন ধরেন আমি এখানে বলে দিলাম, সাপোজ ধরেন এখানে আমরা এখানে লিখে দিলাম ওয়ার্কশপ শুরু হবে 15 তারিখ থেকে, এই যে আমি এখানে পোস্ট করে দিলাম না। সো আপনারা যখনই এই ওয়ার্কশপ আপডেটে আসবেন তখন এটা আপনারা দেখতে পারবেন, এই ক্যাটাগরিতে আপনারা তখন এটা দেখতে পারবেন, আমার এই মেসেজটা সবাই পেয়ে যাবেন। সো ফেসবুকে আমরা কমিউনিটি করি নাই, কারণ ফেসবুকের অনেক ইস্যু আছে, প্রাইভেসি ইস্যু আছে, অনেক কিছু করা যায় না। আর এই মানে ডিসকর্ডটা অনেক পপুলার, এই কমিউনিটি বানানোর জন্য ইন্টারন্যাশনালি অনেক পপুলার। আপনারা তো সবসময় ফেসবুক ইউজ করেন, সো একটু ডিসকর্ডটা ইউজ করেন, এটা আমি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। সো ইন্টারন্যাশনালি অলমোস্ট সব মেন্টরই ডিসকর্ড ইউজ করে, সো আপনারা ডিসকর্ডটা ইউজ করেন, দেখবেন যে এটা খুবই খুবই মজা লাগতেছে। এবং ডিসকর্ডে অনেক বেনিফিট আছে, যে আমি একটা মেসেজ দেখলাম এই মেসেজটা সবাই পাবে, কিন্তু ফেসবুকে হইলে আমি একটা পোস্ট করলে সবাই কিন্তু পাবে না। আমাদের গ্রুপে মেম্বার আছে 33,000, কিন্তু আমি একটা পোস্ট করলে 33,000 মানুষের সামনে কিন্তু এটা যায় না। কেন যায় না? কারণ ওই যে ফেসবুক ওটাকে কন্ট্রোল করে, এটা আমি বলছিলাম 2 নম্বর ক্লাসে। সো এই জন্য আমরা ডিসকর্ডটা বেছে নিছি। আচ্ছা, তো এখানে এসে এটা পাবেন ব্যান লিস্ট, এখানে এসে বেসিক্যালি যাদেরকে আমরা ব্যান করব, মনে করেন যে আপনি আমাদের টার্মস এন্ড কন্ডিশন ভাঙছেন, এখানকার রুলস ভাঙতেছেন, আপনি এখানে উল্টাপাল্টা পোস্ট করতেছেন মানুষকে, মানে এইখানকার যে কোনো রুলস ভাঙছেন, তখন আপনাকে এখানে একটা ওয়ার্নিং দেওয়া হবে যে
আপনি আপনি এই পলিসিটা ভাঙছেন, সো আরেকবার যদি করেন আপনাকে ব্যান করা হবে, সাসপেন্ড করা হবে। সো এখানে আপনাকে ওয়ার্নিং দেওয়া হবে, ওই ওয়ার্নিংটা দেখে আর কখনোই ভুলটা করবেন না। সো তারপর যে গ্লোবাল চ্যাট, এই গ্লোবাল চ্যাটে এসে আপনি কথা বলতে পারবেন বিভিন্ন টপিকে, ধরেন অন্যান্য মেম্বারদের সাথে। এটা হচ্ছে সবাই একসাথে কথা বলার জায়গা, তবে এখানে আননেসেসারি কথা বলবেন না, বিজনেস রিলেটেড শুধুমাত্র দরকারি মেসেজই করবেন, যেহেতু এটা চ্যাট প্ল্যাটফর্ম, সবার কাছে এই মেসেজ চলে যাবে। তো এই জন্য দরকারি জিনিসই লিখবেন। ধরেন আপনার কোনো কিছু একটা বুঝতেছেন না, তো এখানে আপনি পোস্ট দিলেন যে এখানে ধরেন আপনার জানা দরকার যে ক্লাস কবে হবে, লিখলেন যে ক্লাস কবে শুরু হবে। সো আপনি এখানে পোস্ট করতে পারবেন এবং ওটার অ্যান্সার আরেকজন দিয়ে দিবে, বা আমাদের যে মডারেটর আছে তারাই হয়তো আপনার এই অ্যান্সার দিয়ে দিবে। সো এখানে আপনি আপনার মতো করে পোস্ট করতে পারবেন, এটা গ্লোবাল চ্যাট, এখানে সবাই কথা বলতে পারবে। তারপরে এখানে হচ্ছে সাপোর্ট, এই সাপোর্টের জন্য আলাদা আলাদা চ্যানেল বানানো আছে। যেমন এফএকিউ, এখানে হচ্ছে আমরা যতগুলা সমস্যা হইতে পারে, আপনারা যেসব সমস্যায় পড়তে পারেন সেগুলোর সমাধান আমরা আগে থেকে দিয়ে রাখবো, অনেকগুলো সমাধান দিয়ে রাখবো, এবং ওই প্রশ্নগুলো আগে আপনারা চেক করবেন। যেমন ধরেন আপনি বলতেছেন যে ভাই ফেসবুক পিক্সেল সেট আপ করতেছি, কাজ করতেছে না, তো এখানে আইসা আগে চেক করবেন যে ফেসবুক পিক্সেলের উপর আমরা কি কোনো সলিউশন দিয়ে রাখছি কিনা। যদি সলিউশন দিয়ে রাখি তাহলে আপনি আগে ওটা দেখে সমাধান করার চেষ্টা করবেন। যদি না পারেন তখন আপনি হেল্প চাবেন, কারণ হেল্প চাইতে হইলে আপনাকে মানে সাপোর্ট চাইতে হলে আবার আলাদাভাবে সাপোর্ট চাইতে হবে। যেমন ধরেন আপনার সাপোর্টটা যদি হয় ফেসবুক পিক্সেলের উপর, তাহলে এই পিক্সেলের এখানে এসেই পোস্ট করবেন। পিক্সেল মানে এটা চ্যানেল, এগুলোকে প্রত্যেকটাকে চ্যানেল বলে আর কি। সো এই পিক্সেলের চ্যানেলে এসেই আপনি এখানে ফেসবুক পিক্সেলে এসে এখানে আপনি সাপোর্টটা চাবেন যে আমার ভাই সার্ভার সাইড ট্র্যাকিং এর সমস্যা হচ্ছে, বা আমি গুগল ট্যাগ ম্যানেজার কাজ করতেছে না। তো এখানে এসে আপনাকে সাপোর্ট চাইতে হবে একদম স্পেসিফিকটাতে, তাহলে দেখা যায় কি পার্সোনালাইজ সাপোর্ট হবে। তারপর হচ্ছে ফেসবুক অ্যাড, আপনি ফেসবুক অ্যাড রান করতে গিয়ে কোনো সমস্যা ফেস করতেছেন তখন এখানে এসে পোস্ট করবেন। তারপর ডোমেইন হোস্টিং, আপনি ধরেন ডোমেইন হোস্টিং কিনতে কোনো প্রবলেম ফেস করতেছেন, এখানে এসে দিবেন। আপনি ধরেন ওয়েবসাইট বানাইতে গিয়ে কোনো প্রবলেম ফেস করতেছেন, তখন এই ওয়েবসাইটের যে চ্যানেল আছে সেখানে দিবেন। প্রোডাক্ট সোর্সিং, মনে করতেছেন কোনো একটা প্রোডাক্ট, আপনি ধরেন এই প্রোডাক্টটা কোত্থেকে সোর্সিং করা যাবে এই সম্পর্কে জানতে চাচ্ছেন, এখানে এসে ওই প্রোডাক্টের ছবিটা দিয়ে পোস্ট করবেন। এখানে হয়তো বা আমাদের টিম বলে দিবে, অথবা এখানে অন্যরা যদি কেউ জানে সেখানে আপনাকে হেল্প করবে। সো আদার সাপোর্ট, এর বাইরে যদি কোনো বিষয়ে সাপোর্ট লাগে তাহলে আপনি আদার সাপোর্টে পোস্ট করবেন। সো এটা একদম পার্সোনালাইজ সাপোর্ট আর কি এখানে। তারপরে এখানে যে ওয়ার্কশপের আন্ডারে আমরা যে বলছিলাম বিজনেস সেটআপ, বিজনেস রান, বিজনেস স্কেল, এই তিনটা ভাগে আপনাদেরকে আমরা ভাগ করব। সো ওদেরকে আমরা এখানে ভাগ করে এড করে নিব। যেমন বিজনেস সেটআপ যারা থাকবে শুধু তারা এই চ্যানেলটা দেখতে পারবে, বাকিরা দেখতে পারবে না। যারা বিজনেস রানে যাবে শুধু তারাই বিজনেস রান দেখতে পারবে, বাকিদের কাছে এইগুলো শো হবে না। বিজনেস স্কেলে যারা থাকবে শুধু তারা এখানে দেখতে পারবে। বিজনেস স্কেল বলতে যাদের অলরেডি বিজনেস রান করা আছেন, যারা ধরেন আপনারা রেডি দিনে 100-200 আইটেম সেল করতে পারবেন, এরকম স্টেজে আপনারা রেডি আছেন, বাট গাইডলাইন দরকার, আপনারা বুঝতেছেন না কেমনে করবেন, আপনাদের ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট রেডি, আপনাদের প্রোডাক্ট রেডি। সো এরকম যারা আছেন তাদেরকে আমরা আলাদা করে ভাগ করব, কারণ তাদেরকে আমরা ওইভাবে গাইড করবো যেন তারা খুব দ্রুত তাদের সেলটা গ্রো করতে পারে। সো এই জন্য আমরা বিজনেস স্কেলে তাদেরকে অ্যাড করব। তারপরে আসলে যে মোটিভেশনে বেসিক্যালি আপনাদের সাকসেস স্টোরি, ধরেন ডেফিনেটলি আপনাদের সাকসেস স্টোরি হবে, কেউ ভালো সেল করবেন দিনে, ওরা হচ্ছে এখানে শেয়ার করবেন, শেয়ার করলে কি হবে বাকিরা মোটিভেট হবে। এখানে ধরেন আপনি শেয়ার করলেন যে আমার আজকে 2 লাখ টাকা সেল হয়েছে, সো এটা দেখে বাকি মেম্বাররা মোটিভেট হবে, এখানে বেসিক্যালি সাকসেস স্টোরি গুলো শেয়ার করা হবে। সো এইভাবে বেসিক্যালি এই জিনিসটা আমরা মেনটেন করব। এখানে আরো চ্যানেল অ্যাড হবে, আমরা যেমন এখানে ভয়েস চ্যানেল অ্যাড করবো, মানে যেখানে আমরা একসাথে কানেক্ট হয়ে আমরা কনফারেন্সে কথা বলবো। ধরেন এখানে কনফারেন্সে সবাই অ্যাড হয়ে কথা বলবো, এখানে ভয়েস চ্যানেল অ্যাড করা যায়। ভয়েস চ্যানেল অ্যাড হইলে ধরেন আমার সাথে আমি হয়তো সপ্তাহে 1 দিন বা 2 দিন দেখা যাবে সবার সাথে আমি একসাথে কানেক্ট হইলাম, মানে ওয়ার্কশপ মেম্বার। আপনারা পার্সোনালাইজ যেসব জিনিস জানতে চান সেই ব্যাপারে আমাকে প্রশ্ন করতে পারবেন সরাসরি, আমি অ্যান্সার দিব। তো এই ওয়েতে বেসিক্যালি এটা মানে ডিসকর্ডটা অনেক ভালো, ডিসকর্ড দিয়ে এগুলো খুব স্মার্টলি মেনটেন করা যায়। আচ্ছা, এখন এই ডিসকর্ডে আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই যে আপনারা জয়েনটা অ্যাকচুয়ালি কিভাবে করবেন। ধরেন আপনাকে আমরা এই লিঙ্কটা দিলাম, হ্যাঁ, সাপোজ এই লিঙ্কটা দিলাম, এই লিঙ্কে আপনি যখন জয়েন করবেন আমি একদম প্র্যাকটিক্যালি করে দেখাই। সাপোজ আমি হচ্ছে ডিসকর্ডে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাই, ধরুন আপনারা ডিসকর্ডে গেলেন, হ্যাঁ, আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নতুন করে দেখাই। এই discord.com আপনারা মোবাইলে অ্যাপ নামায় নেবেন এবং কম্পিউটারে করে নেবেন, 2 জায়গায় করবেন, তাহলে আপনাদের জন্য ইজি হবে। আমার এখানে মনে হয় নেট প্রবলেম করতেছে কিনা, একটা মিনিট। আমার ফোন থেকে ডাটাটা কানেক্ট করে নিই, তাহলে ইজি হবে মনে হয়।
ওকে। অনেক সময় আইপির জন্য সমস্যা করে মনে হয়, কি সমস্যা করতেছেন না? ঠিক আছে, আমার মনে হয় আইপি প্রবলেম ছিল। আচ্ছা, এখানে আসার পরে বেসিক্যালি আপনার যদি আগে থেকে অ্যাকাউন্ট থাকে তাহলে তো আপনি জাস্ট লগ ইন করে ফেলবেন, আর যদি না থাকে তাহলে রেজিস্ট্রেশন করতে হবে। সো আমি রেজিস্ট্রেশন করতেছি। আমি ইমেল দিলাম হচ্ছে এটা, তারপর ডিসপ্লে নেম সাপোজ দিলাম হচ্ছে ধরেন স্টেপ আপ, এখানে আপনি আপনার নাম দিবেন। ইউজার নেম দিলাম স্টেপ আপ, পাওয়া যাবে না, সো স্টেপ আপ ফর ইউ দিই। আচ্ছা, পাসওয়ার্ড দিতে হবে। আমি একটা কাজ করি, আমি জাস্ট সিম্পল একটা পাসওয়ার্ড দিয়ে দিই। এখানে সিম্পল পাসওয়ার্ড কি দিয়ে দিবেন জানি না। আচ্ছা, আমি জাস্ট এটা আমি র্যান্ডম একটা ইয়ার দিয়ে দিচ্ছি, আপনি আপনার মতো করে ইয়ারটা দিয়ে দিন। কন্টিনিউ। আচ্ছা, নিবেন না না? আচ্ছা, পাসওয়ার্ড কঠিন দিতে হবে, আচ্ছা ঠিক আছে, ওকে। আমি একটা কমপ্লেক্স পাসওয়ার্ড দিই। একটা কমপ্লেক্স পাসওয়ার্ড দিলাম, দেওয়ার পরে জাস্ট কন্টিনিউ ক্লিক করলেই এটা ওপেন হয়ে যাবে। আচ্ছা, এখানে আসার পর আপনাকে হিউম্যান ভেরিফিকেশন করতে বলবে। সো এখানে অনেকে মনে হয় আটকে জানি যে দেখেন, এখানে খেয়াল করেন, এখানে একটু পড়বেন যে কি লিখছে। আহ এখানে দেখেন উইদাউট প্রুফ, উইদাউট প্রুফ কোনটা মনে হয় হচ্ছে আপনার এইটা। সো একটু পড়বেন, পড়ার পরে আপনি জাস্ট এই ক্যাপচাটা ভেরিফাই করবেন, খুব ইজি প্রসেস। সেভ দিয়ে দিলাম। আচ্ছা, এখানে আসার পরে দেখেন আমি কিন্তু, আমার কিন্তু এখানে ওপেন হয়ে গেছে, তাই না? এখন আমার মেইলে একটা কোড যাবে, ওই কোডটা ভেরিফিকেশন করতে হবে। সো ধরেন আমরা একটু মেইলটা ভেরিফাই করে দিই। এটার নাম মনে হয় এটা, এই মেইলে। সরি, আমি মনে টায়ার্ড হয়ে গেছে, আমার এনার্জি কমে গেছে। আচ্ছা, আহ, এখানে হচ্ছে আপনার হয়ে গেছে, ভেরিফাইড হয়ে গেছে, ইমেল ভেরিফাই হয়ে গেছে। সো ইমেল যখন ভেরিফাই হবে তখন আপনি বেসিক্যালি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এবং এই ইন্টারফেসে আসার পরে আপনাকে যে লিঙ্ক দেওয়া হবে, এই ইমেলে আপনাদেরকে আমরা বেসিক্যালি এই লিঙ্কটা পাঠাবো। এই যে এইরকম একটা লিঙ্ক আপনাকে ইমেলে পাঠাবো, ওই লিঙ্কে ক্লিক করলেই আপনি বেসিক্যালি আপনার ডিসকর্ডে জয়েন করে ফেলতে হবে। যেমন আমি একটু জয়েন করে দেখাই। ওকে, এখানে আসার পরে কন্টিনিউ ডিসকর্ড, এখানে ক্লিক করবেন। কি বললো? একটা মিনিট, এখানে এটা এক্সপায়ার হয়ে গেল। আচ্ছা, আমি আবার করি। কোনো ইস্যু এমন হওয়ার কথা না। একটা মিনিট, স্কিপ অল টিপস। জাস্ট একটা মিনিট, আমি একটু স্ক্রিনটা অফ করে নিচ্ছি। আমি একটু দেখতেছি কি ইস্যু হয়েছে। জাস্ট একটা মিনিট।
আচ্ছা ওকে, আমি বুঝতে পারছি কি হচ্ছে এটা, অলরেডি বুঝতে পারছি, সমস্যা নেই, আমি একটু শেয়ার করে দিই। এটা কেন হচ্ছে আমি বুঝতে পারছি। আচ্ছা দেখা যাচ্ছে বা স্ক্রিন দেখা যায় আমার? হ্যাঁ ফাহমিদ ভাই, একটু 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 ওয়েট। হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা এটা বুঝতে পারছি, আমার এখানে ডিসকর্ড অ্যাপ লঞ্চ করা আছে। সো আমি দুইটা অ্যাকাউন্ট চালাচ্ছি, তো এই কারণে বেসিক্যালি ইস্যুটা দেখা দিচ্ছে। সো আমি যদি ডিসকর্ড অ্যাপটা কেটে দিই আগে, এটা কেটে দিয়ে যদি ট্রাই করি তাহলে এটা কাজ করবে। এখনো কি ডিসকর্ড অ্যাপ চাবি কিনা আমি একটু দেখি। আচ্ছা ডিসকর্ড অ্যাপে ওপেন করায় ফেলতেছে। আচ্ছা এটা আমি এই যে এই আমার এখানে আইডি লগ ইন করা আছে, যার কারণে এটা এখানে ওপেন করায় ফেলতেছে। আমি কি এটা একটা কাজ করি, আমি এখান থেকে এটা লগ আউট করে দিই। ওকে, আমি অ্যাপ থেকে এটা লগ আউট করাই দিলাম। এখন সম্ভবত এটা চাবে না, একটা মিনিট। এমন করতেছে কেন? কোনো একটা জায়গায় ইস্যু হয়েছে ডেফিনেটলি। আচ্ছা বেসিক্যালি আপনারা যখন ওই মানে লিঙ্কটা পাবেন, ওই লিঙ্কে ক্লিক করে আপনি জয়েন করতে পারবেন। আমি এটা ক্লাস টাইম বেড়ে যাবে, আমি এখানে মানে যে লিঙ্কটা আপনাকে দেওয়া হবে ওই লিঙ্কে ক্লিক করলে আপনি বেসিক্যালি জয়েন করতে পারবেন। আর জয়েন করলে এটা, একটা মিনিট আমি মোবাইল থেকে একটু ট্রাই করি তো এটা জয়েন করার জন্য। আমার হওয়ার তো কোনো চান্সই নেই। আচ্ছা এখানে কোনো কারণে হয়তো কোনো ইস্যু হয়েছে। তো আপনাদের এখানে ওই যে লিঙ্কটা থাকবে আমরা এটা চেক করে দিব, সমস্যা নেই। ওই লিঙ্কে ক্লিক করলে আপনার বেসিক্যালি এই সার্ভারে জয়েন করে ফেলবেন। আর যখন এই সার্ভারে জয়েন হবেন, আপনার ডিসকর্ড সার্ভার, আমি একটা ভিডিও করে দিব না, সমস্যা নেই। ওই যে মেল দিব, মেইলে একটা ভিডিও দিয়ে দিব না, যে আপনারা কিভাবে জয়েন করবেন। সো ওই ভিডিওটা দেখে আপনারা জয়েন করতে পারবেন, কোনো ইস্যু নেই, এটা প্যারা নিয়ে কিছু নাই। সো আপনারা যখন ডিসকর্ডে জয়েন করবেন, জয়েন করার পরে আপনি মূলত হচ্ছে সকল ফিচার, আমরা যে ফিচারগুলো দেখাইতেছি এগুলো আপনারা ওই সময় আসলে দেখতে পারবেন না। ওখানে আপনার কাছে কিছু ফিচার লিমিটেশন থাকবে। তো ওই মানে আপনি প্রথম করার পরে আপনি বেসিক্যালি আপনি জয়েন করতে পারবেন, মানে জয়েন করার পরে আপনাকে আমরা মেম্বার রোলে আমরা মানে প্রমোট করব। প্রথমত আপনি জয়েন করবেন এজ এভরিওয়ান হিসেবে, তখন আমরা আগে ভেরিফাই করব যে আপনি কি ওই ব্যক্তি কিনা যে ওয়ার্কশপে মানে জন্য পেমেন্ট করছেন। যখন আমরা ভেরিফাই করে ফেলবো, ভেরিফাই করার পরে আপনাকে আসলে আমরা মানে প্রমোট করে দিব, ভেরিফাইড মেম্বার রোলটা দিয়ে দিব। তখন আসলে আপনি সকল চ্যানেল অ্যাক্সেস করতে পারবেন। প্রথমে আপনি ঢোকার পরে শুধুমাত্র দেখা যাবে আপনি রুলস গুলা পড়তে পারবেন, আর কোনো কিছুই দেখতে পারবেন না, শুধু রুলস দেখতে পারবেন। আর বাকি যে আমি যে চ্যানেলগুলো দেখাইছি এগুলো আপনার সামনে থাকবে না। এই চ্যানেলগুলো পরে আপনি অ্যাক্সেস করতে পারবেন যখন আমরা আপনাকে ভেরিফাই করব। সো এই ভেরিফিকেশন প্রসেসটা একটু সময় লাগবে। আমরা 15 তারিখের আগে এটা কমপ্লিট করব, কারণ আপনার থেকে আমরা কিছু ইনফরমেশন নিব। আমরা বলছিলাম যে আমরা আইডেন্টিটি ভেরিফাই করব, যে আপনারা যারা জয়েন করতেছেন তাদের বিজনেসের কিছু ইনফরমেশন আমাদের লাগবে। পাশাপাশি হচ্ছে আমরা এনআইডি কার্ড বা হচ্ছে আপনার মানে আপনার যে কোনো একটা সফট কপি আমরা কালেক্ট করব, মানে ওখানে আপলোড করতে বলবো, যেটা দিয়ে আপনাকে আমরা আইডেন্টিফাই করতে পারবো। কারণ এখানে আমরা আরো অনেক ধরনের বিজনেস অপরচুনিটি ক্রিয়েট করব, যার কারণে এখানে আসলে আমাদের রিয়েল পিপল গুলো আইডেন্টিফাই করা দরকার আছে, যেন এখানে কোনো ধরনের বড় অকারেন্স না ঘটে। কারণ হয়তো এমন হইতে পারে যে এখানকার এই ওয়ার্কশপের দুইজন পার্টনার মিলে একসাথে বিজনেস শুরু করছে বা ফাইন্যান্সিয়াল লেনদেন করছে, যদিও আমরা বলবো না, এনকারেজ করবো না ফাইন্যান্সিয়াল লেনদেন করছে, সো কোনো এক কারণে সে ফ্রডের শিকার হইতে পারে। সো এইসব মানে যেহেতু আমরা একটা কমিউনিটিতে অ্যাড করতেছি, আমরা বলবো একজন আরেকজনকে হেল্প করবে, তো এই প্রত্যেকটা জিনিস মনিটরিং করা আমাদের দায়িত্ব। তো ওই পারপাস থেকে আমরা আসলে এই আইডেন্টিটিটা ভেরিফাই করবো, আমাদের নিজেদেরও দরকার আছে এই আইডেন্টিটি ভেরিফাই করার জন্য। সো এই ভেরিফিকেশন প্রসেসটা কমপ্লিট হওয়ার পরে আপনাকে আসলে আমরা এই সকল চ্যানেল আপনি অ্যাক্সেস করতে পারবেন। আর এটা আমরা 15 তারিখের আগেই সবাইকে দিয়ে কমপ্লিট করে ফেলবো। কমপ্লিট করার পরে আপনারা বেসিক্যালি হচ্ছে ওই কি বলে, আপনারা যখন মানে আমরা যখন এই পুরো প্রসেসটা কমপ্লিট করে ফেলবো, তখন আপনি সকল চ্যানেল দেখতে পারবেন এবং কমিউনিকেট করতে পারবেন। এছাড়া কোনো যদি ইস্যু হয়, এই ব্যাপারে কোনো ইস্যু হলে আমাদের যে সাপোর্ট পেজ আছে বা স্টেপ আপের ফেসবুক পেজ আছে, সেখানে আপনারা নক দিবেন, নক দিলে আপনারা এই ব্যাপারে হেল্প পাবেন। আচ্ছা আরেকটা বিষয় একটু বলি,
আপনার যে এই যে নামটা আছে না, এই যে নামটা আছে, এই নামের আমরা হচ্ছে নিকনেমটা চেঞ্জ করে দিব। আপনার যে নামটা থাকবে এখানে, ধরেন স্টেপ আপ তো নাম দিছি তাই না, এখানে একটু দেখাই। এই যে ডিসপ্লে নেম যেটা আছে এটা হচ্ছে নিকনেম বেসিক্যালি। তো এই নামটা তো আপনি তো আপনার নিজের নাম দিবেন, এটা বেসিক্যালি আমরা এখানে চেঞ্জ করে দিব। এটা পরে আপনি আর চেঞ্জ করবেন না, এটা চেঞ্জ করে আমরা একটা ইউনিক আইডি দিব আপনার, মানে আপনার জন্য আমরা একটা, মানে ওয়ার্কশপ মেম্বারদের জন্য প্রত্যেকটা মেম্বারের জন্য একটা সেপারেট আইডি বানাচ্ছি আমরা। ওই আইডিটা আপনার এখানে দেওয়া হবে এবং ওই আইডির এগেইনস্টে আমরা হচ্ছে আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশন করব। তো এখানে যে আইডিটা আমরা যে নিকনেমটা চেঞ্জ করে দিব, আমাদের মডারেটররা চেঞ্জ করে দিবে, ইউনিক আইডিটা চেঞ্জ করে দিবে। সেটা চেঞ্জ করলে পরে আপনি এটা আবার কখনো চেঞ্জ করেন না, চেঞ্জ করলে কিন্তু আমরা বুঝতে পারবো যে আপনি ওই মেম্বার না। সো এই নিকনেমটা চেঞ্জ করেন না। সো এই হচ্ছে মোটামুটি আলোচনা, বাকিটা ওই ভিডিওতে থাকবে। মেইল যখন আমি থ্রো করব, মেইল আজকে তো রাত হয়ে গেছে, কালকে থ্রো করতে হবে। সো কালকে যখন আমি মেইলটা থ্রো করব, মেইলের সাথে একটা ভিডিও করে দিব, এবং ওই ভিডিও ইনস্ট্রাকশনটা দেখে আপনি কাজ করতে পারবেন। এই তো, আর টেকনিক্যাল ইস্যু হয়েছে, এটা এখন সলভ করা যাবে, বাট এখানে খুঁজতে গেলে সময় লাগবে। সো এটা আমি পরে দেখতেছি এটা কি হয়েছে, ছোটখাটো একটা ইস্যু হয়েছে। ওই সময় হয়েছিল না, ওই করার সময় একটা সিম্পল ইস্যু, ওখানে সিম্পল একটা ইস্যু হয়েছে, আমার খুঁজতে হবে যে কোন জায়গায় আসলে ঝামেলাটা হয়েছে। জি আজগর ভাই, আমরা তাহলে শেষ করবো আজকে। হ্যাঁ ফাহমিদ ভাই, মোটামুটি সবকিছুই আলোচনা হয়েছে আজকে, আচ্ছা, তাহলে শেষ করি, আপনিও টায়ার্ড হয়ে গেছেন। হ্যাঁ আজকে শেষ করি আমরা। আর নেক্সট ক্লাস হবে নেক্সট বৃহস্পতিবারে। নেক্সট বৃহস্পতিবারে হচ্ছে আমরা হচ্ছে একটা মানে কোয়েশ্চেন এন্ড অ্যান্সার সেশন নিব, কোয়েশ্চেন অ্যান্সার সেশন। ওইখানে আমি গ্রুপে একটা পোস্ট দিব, ওই পোস্টে আপনারা আসলে আপনারা কি কি টপিক জানতে চান, কি কি প্রশ্ন আছে এই পুরা মানে বুট ক্যাম্পের উপর, এগুলো আপনারা লিখবেন এবং সেখান থেকে আমরা শর্ট লিস্ট করে এগুলো অ্যান্সার দিব। আর যদি সময় পাই, যদি আপনার কিউএনএ সেশনে বেশি টাইম না লাগে, তাহলে আর একটা টপিক নিয়ে আলোচনা করবো। এই তো, আজকে এই পর্যন্তই রাখি। কালকে ইনশাল্লাহ আপনাদেরকে মেল করে দেবো। আজকে মেল করার কথা ছিল, বাট এই যে এই ডিসকর্ডের যে ইস্যুটা হয়েছে এটা এখন ফিক্স করে তারপর সেন্ড করতে হবে। আমি ভাবছিলাম যে ক্লাস শেষে আমি মেলটা থ্রো করে দিব, আমি সব রেডি করে রাখছিলাম, কিন্তু এখন তো করতে পারতেছি না। এই যে ডিসকর্ডের কি ইস্যুটা, এটাকে ফিক্স করতে হবে, ফিক্স করে তারপরে করতে হবে আর কি। ওকে ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই, পরে ইনশাল্লাহ আবার নেক্সট ক্লাসে কথা হবে। আসসালামু আলাইকুম।